ক্লাস শুরু হচ্ছে, তোমরা শীট বের করো। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অন্তরীকরণের শীট হচ্ছে 14 পৃষ্ঠা। 14 পৃষ্ঠা বের করো। পাশাপাশি মেন বইয়ের অক্ষরপত্র 9A। আমরা গত ক্লাসে লিমিট করছিলাম। লিমিটের মধ্যে আমরা দুইটা সূত্র প্রমাণ দিয়েছিলাম, 1, 2, 3, 4, 5। এগুলো আমরা করছি, 4 পর্যন্ত করছি। তাহলে 5 নম্বরটা দেখাই। 5 নম্বর কোশ্চেনটা কি? লিমিট আমরা বলছিলাম 1, 2, 3, এগুলো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 1, 2, 3, 4 এবং সূত্রগুলো দেখাই দিলাম। x টেন্ডস টু ইনফিনিটি, x প্লাস শীট দেখো x প্লাস b ওটা কত? x প্লাস b, এটা দেখো x প্লাস b হোল ডিভাইড কি x। ঠিক আছে? ওই ইনফিনিটি দেখলে আমাদের উপরে সূত্র আছে, এটা গত ক্লাসে যেগুলো আমরা আলোচনা করছিলাম। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা এভাবে লেখা যায়। লবকে উপরটা কিভাবে লেখা যায়? x মানে 1 প্লাস এভাবে হতো x, আর এদিকে 1 প্লাস ডিভাইড কি x। কথা আমি লবকে x দ্বারা ভাগ করলাম, এই লবকে কত দ্বারা করছি? x দ্বারা। তাহলে নিচে 1 প্লাস x, এদিকে 1 প্লাস কি ডিভাইড কি x। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে দিতে পারি। তার উপরও এই পাওয়ার, এর উপরও পাওয়ার x, এর উপরও পাওয়ার কি x। তো লিমিটের মৌলিক সূত্র থেকে আমরা বলতে পারি এটাকে জোরের উপর লিমিটটা আমরা দেখাতে পারি, দুইটার উপরে। অ্যাকচুয়ালি এটাকে এভাবে দেখানো যায়। ওই যে লিমিটের মৌলিক সূত্র, লিমিটটা লবের মধ্যে হবে, হরের মধ্যে হবে, গুণ থাকলে এই জিনিসটা হবে। লিমিট x টু ইনফিনিটি 1 প্লাস এভাবে হতো x টু দি পাওয়ার x, এদিকে হবে লিমিট x টু ইনফিনিটি 1 প্লাস b বাই x ফুল কি x। আশা করি বুঝা যাচ্ছে এটা। লবকে x দ্বারা ভাগ করলাম, এটা লিমিট e বাই b মৌলিক সূত্র। লিমিটের মৌলিক সূত্র তোমার বইতে আছে, এগুলো দেখতে পারো। ওই যে তোমার 533-53 পৃষ্ঠার মধ্যে 9.7 এর মধ্যে বইতে লেখা আছে এগুলো, লিমিটের মৌলিক কি ধর্মাবলী এবং এর কি প্রয়োগ। ঠিক আছে? তো আমরা আমাদের সূত্রটা ছিল গত ক্লাসে, যে সূত্র আমরা দেখাইছিলাম, ওই যে 9 এর সূত্র দেখো, ইনফিনিটি থাকলে এটাকে আমরা কিভাবে লিখবো? 1 বাই x, এদিকে করবে কি x সমান আমরা কি বসাবো? e। ওইটাকে সাজাতে দিলে সেই জন্য আমরা এটাকে এইভাবে লিখতেছি। দেখো সমান লিমিট x ইনটু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x সূত্র, এটা তার মানে x বাই a, এই x বাই a তার মানে a বাই x ঠিক থাকবে। তাহলে এখানে যদি x বাই a দিতে হয়, আবার এখানে x বাই a দিতে হবে। এটাকে মনে মনে x দিতেছি, তাহলে আমার তো আছে x, তাহলে কি দিতে হবে? নিশ্চয়ই ওই কাটা যাবে, তার মানে x ঠিক থাকবে। এখনই আমরা হরের মধ্যে করতেছি এটা। তাহলে 1 প্লাস 1 বাই x, তার মানে x বাই b। তাহলে উপরে কি হবে? x বাই b। এখানে কি দিতে হবে? দেখো এই x টা মিলানোর জন্য এখানে দিতে হতো b। তো গত ক্লাসে আমরা যে সূত্রগুলো আলোচনা করছিলাম অঙ্কের মধ্যে, তার মানে এই অংশটা সমান হতো নিশ্চয়ই e, আর এই অংশটা হতো তাও হতো e। যে উত্তরটা কত হবে? e টু দি পাওয়ার a, নিচে হচ্ছে e টু দি পাওয়ার হতো b। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এই আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1 থেকে কত 4। তাহলে 5 নম্বর অঙ্কটা অনেকটা 2, 3 এগুলোর মতো। হ্যাঁ 2, 3 এগুলোর মতো। তাহলে দেখবা
6 নম্বর একদম হুবহু 4 নম্বরটা আমরা 6 নম্বর যেভাবে করছি 4 নম্বর ঠিক সেভাবে 6 নম্বরটা করবা। এখন আমাদের এই অধ্যায়ে মূলত নতুন নিয়মটা আসতেছে। নতুন নিয়মটা বুঝাচ্ছি, এলএস রুলটা বুঝাচ্ছি। কি দেখো ভালো করে, লিমিট মনে করো x টেন্ডস টু a fx বাই মনে করো phi x, অর্থাৎ লব এবং হর যদি থাকে, লিমিটের মান যদি সসীম হয়, মানে ইনফিনিটি ছাড়া, মূলত সসীম হলে ওই হর লিমিটের মানটা যদি হরের মধ্যে বসানোর পরে হরের মধ্যে যদি বসাই, যদি এটা জিরো চলে আসে, হরটা জিরো চলে আসে, তো লব এবং হরকে আমরা পৃথক পৃথক ভাবে কি করবো, অন্তরীণ করবো। পৃথক পৃথক ভাবে কি করবো, অন্তরীণ করবো। এটা কখন, যদি লিমিটটা লব এবং হর থাকে এবং বিশেষ করে হরের মধ্যে নিচেরটার মধ্যে এই সীমাটা বসানোর পর নিচের মানটা যদি কি চলে আসে, জিরো চলে আসে। কারণ জিরো জিরো দ্বারা কোনো কিছুকে বাদ পেলে তো আসলে এটা অনির্ণীয় আকার, ঠিক আছে। তো আমরা পৃথক পৃথক ভাবে লব এবং হর কি করবো, অন্তরীণ করবো। এই হচ্ছে আমাদের মেথডটা, এটাকে বলা হচ্ছে এলএইচ রুল। আমি অঙ্কগুলি বুঝতে পারবো। তবে কন্ডিশন হচ্ছে প্রশ্নটা লব এবং হর থাকতে হবে। আর লব এবং হর যদি না থাকে, লব এবং হর সৃষ্টি করবো আমরা। যেমন ধরো 1 নম্বর 7 নম্বরটা, লিমিট x এটা হলো 0, এই যে 4 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার কি x নির্ভর হতো x, অ্যাকচুয়ালি সেটার মধ্যে একটি ইঙ্গিত দেওয়া আছে। যখন এই x সমান যদি 0 বসা দিই, তো নিচেতে 0 চলে আসছে না, সেটা আমি সেটার মধ্যে লিখছি এটা ফর্ম 0/0 আকার, মানে নিচেতে 0 আছে, তো উপরে 0 বসো, 4 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 বি 1 মানে 0 না, তবে এটা 0/0 কি হলো, আকার দান করলো। এই মেথডটা হচ্ছে 0/0 আকার দান করলে, অথবা ইনফিনিটি আকার দান করে, তাহলে আমরা লব হরকে পৃথক পৃথক ভাবে করবো, অন্তরীণ করবো, ঠিক আছে। তো অনেক সময় উপরেরটা পরীক্ষা না করলে হয়, শুধু নিচেরটা দিয়ে পরীক্ষা করে বোঝা গেল। তো অন্তরীণ করে দেখো যে লিমিট x টেন্ডস টু 0, x এর ভ্যালু কত 1, তাহলে 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার অন্তরীণ করো, এটা হলো x অন্তরীণ কি, এটা হলো x ইনটু ln অফ কি a মানে 4, এটা 2 টু দি পাওয়ার x অন্তরীণ, এটা হলো x ইনটু ln অফ কি a, নিচে যদি তো আর x নাই, তার মানে আর অন্তরীণ করার দরকার নেই, অন্তরীণ একবার শেষ। তাহলে আসো এবার x সমান 0 বসাতে, x সমান মানে 0 বসাতে 1, তাহলে 4 টু দি পাওয়ার 0 মানে হতো 1 না, 1 ইনটু ln 4 মানে 1 ইনটু হতো ln 2, তার মানে হচ্ছে ln 4 মাইনাস হতো ln 2, অর্থাৎ ln 4/2, দ্যাট ইজ হতো ln 2। এই হচ্ছে আমাদের উত্তরটা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এটা কখন, যদি লব এবং হর থাকে, দেখো লব এবং হর থাকে, লিমিটের মান সসীম, তখন যদি এটা 0/0 আকার ধারণ করে, অথবা ইনফিনিটি আকার ধারণ করে, হ্যাঁ, ইনফিনিটি আকার ধারণ করতে হচ্ছে, সেক্ষেত্রে এখানে সীমাটা ইনফিনিটি থাকতে হবে, তখন আমরা লব হরকে পৃথক পৃথক করবো, অন্তরীণ করবো। যেমন ধরো অঙ্কটা যদি এরকম দেখতো, তাহলে কি অবস্থা হইতো, সেটা যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তখন আমরা মনে মনে পরীক্ষা করলাম, ওই 1 সমান 0 এখানে বসো, তখন হরটা 0 আছে না, আসলে উপরটা পরীক্ষা করতো, মানে উপরটা 0 আসবেই, মানে ফর্ম 0/0। তো ব্র্যাকেটের মধ্যে যদি আমরা যদি এইগুলো যদি লিখে দিই, তাহলে এরা বুঝতে পারবো আমরা কোন নিয়ম করতেছি, ফর্ম মানে বাংলা হচ্ছে 0/0 কি আকার, তাহলে অন্তরীণ করতে হবে না, x সমান হলো তো y6, দেখো আবার 1 সমান 0 বসো, আবার নিচেরটা কি 0 চলে আসলো না, তার মানে এটা আবার 0/0 আকার দান করছে, এই যে ফর্ম 0/0 আকার, মানে আবার অন্তরীণ করবো, আবার অন্তরীণ করলে হতো 2y6 করে নিলে হতো 2, x করে নিলে 1, তাহলে এটাকে আবার অন্তরীণ করা, 4 টু x করে নিলে 4 টু x, আবার কি ln 4 না, আবার ln 4 একটা, তো ln 4 এখানে একটা আছেই, আবার ln 4 হঠাৎ দুইটা ln 4 কি হোল স্কয়ার 2 টু x, আবার ln 4 একটা আছে না, মানে ln 4 কি হোল স্কয়ার। দেখো এখন তো আসলে আর তো এখানে আর x নাই, এরপর তার নিচে হর তার 0 হওয়ার সম্ভাবনা নেই, তার মানে আমাকে আর অন্তরীণ করতে হবে না, যে মাত্র দেখতেছি হরের মধ্যে আর 0 আসতেছে না, 0/0 আকার ধারণ করার সম্ভাবনা নেই, তখন x এর মান এখানে বসাই দাও, ওই যে 4 টু 0 মানে হতো 1, তার মানে কি হবে ln 4 কি হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে
এদিকে হচ্ছে 2 টু দি মানে হতো 1, তার মানে লন টু কি হোল স্কয়ার, এটা না আশা করি বুঝতেছে কিন্তু। তখন তুমি এখন কেউ যদি আরেকটা করো না হয় এখানে উত্তর না হয় একটা লনটা কি পাওয়ারটা কি চলবে আগে চলে যাবে ক্যালকুলেশনটা করবা রে, ঠিক আছে। আমি তো অঙ্ক আন্দাজ দিয়েছি, যেমন এরকম আরো কিছু অঙ্ক দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে লিমিট x = 0, পরবর্তী অঙ্ক e টু হতো 3x মাইনাস e টু হতো 4x e টু 7x মাইনাস e টু কত -x, এই এক সমান 0 বসো, e টু 0 মানে 1, e টু 0 মানে 1 না, 1 বিগ 1 নিচে কত 0 আছে না, তাহলে ফর্ম 0/0। আমি নিচেরটা পরীক্ষা করলে বুঝাচ্ছে, লবটা আমি পরীক্ষা করতেছি না, তাহলে লব অটোমেটিক 0/0 হবে। তাহলে মেথডটা কি, এটাকে বলা হচ্ছে অ্যালিস রুল মেথড। তখন পৃথক পৃথকভাবে লব এবং হর কি করা অন্তরীণ করা, তাহলে e টু x এর মূল্য e টু x না, আবার বললে কি এটা 7 আসবে না, e টু 9x আবার বললে কি 9 আসবে, e টু 3x আবার বললে হতো 3, e টু 4x আবার কি আসবে 4 আসবে। তাহলে এখন এক সমান 0 বসো, e টু 0 মানে হতো 1। এখন মাত্র আসলে বিসি মধ্যে আর 0 আসার সম্ভাবনা নাই তো, দেখো না এক সমান 0 হলে 0 মানে 1 না, 7 × 1 মানে কি 7, বি কত 9। তাহলে হরের মধ্যে যেহেতু 0 আসতেছে না, তখন আমরা মানগুলো কি দেবো বসাই দেবো, এই মানটা বসাই দিচ্ছি 7 ইন্টু e টু 0 মানে হতো 1 মাইনাস 9 × 1, তাহলে 3 × 1 মাইনাস 4 × হতো 1, তার মানে -2 পুরো হচ্ছে কি -1 অর্থাৎ হতো হাফ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। যেমন ধরো 9 নম্বরটা কি দেখো, আমি কয়েকটা অঙ্ক দেখাই দিই, তুমি যাতে বইয়ের অঙ্ক সবগুলো এইভাবে করতে পারবা। লিমিট সাধারণত পরীক্ষা একটা আসে, যেমন 9 নম্বরটা কি, লিমিট x = 0, x minus ln of কি 1 minus x divided by 1 plus x minus কি দিদার কি x, ঠিক আছে। তাহলে এক সমান 0 বসো, e টু 0 মানে 1 না, তাহলে এটা 0, তার মানে 1 বিগ 1, তার মানে এটা ফর্ম 0/কি 0 আকার। তোমার তুমি ব্যাকের মধ্যে এই জিনিসটা লিখবা ফর্ম 0/0। তাহলে নিচেরটা যদি 0 চলে আসছে আমরা অন্তরীণ করব, 1 করে 0, x হলো 1, e টু x হলো হতো e টু x, x হলো 1, ddx অফ ln x মানে কি 1/কি x, আবার 1 মাইনাস কে অন্তরীণ করলে এখান থেকে এটা মাইনাস আসবে না, মাইনাস আছে কি +1। এখন আবার 0 বসাই দেখি, যে 0 বসাবো, e টু 0 মানে 1 না, আবার ফর্মটা কি চলে আসছে 0 চলে আসছে, তাহলে এটাকে আবার অন্তরীণ করতে হবে, তাহলে ফর্ম 0/0। আসো লিমিট x = 0, তাহলে 1 কি বলি 0, e টু x কোন দিলে আবার হতো e টু x না, এই 1 কি বলি 0, 1/x কি এটাকে মনে মনে x ধরো, 1/x কোন হলো কি -1/x²। আবার এখান থেকে যে x একটা -1 আছে না, আবার একটা -1 হবে, লিমিট x = 0, তার মানে হবে মাইনাস e টু কি x, দেখবা এই মাইনাস আছে কি প্লাস 1/1 মাইনাস x কি হোল স্কয়ার। এখন x সমান 0 বসো, মানে এখন তার নিচে 0 আসার সম্ভাবনা নাই, e টু 0 মানে তো 1, তার মানে -1, x সমান 0 বসো, তার মানে পুরো হতো 1, তখন উত্তর হবে -1। হ্যাঁ উত্তর হয়েছে, উত্তর আসলে হতো -1। আশা করি বুঝতে পারছো। তাহলে যেমন ধরো 10 এগ্রিকালচার বুক পেশন, 10 নম্বরটা লিমিট x হতো ইনফিনিটি e টু x মাইনাস e টু x,
e to power x plus e to কত minus x ঠিক আছে তাহলে এটা আমরা ইন্টারেস্ট যেটা করছি সেটা করলে আরো সোজা হয় যেমন আমরা করছিলাম ধরি e to power x সমান কত y তো e to power x সমান y ধরো তার মানে এটা হবে -1/y এটা y প্লাস 1 বাই কি y তো যখন x টেন্ডস টু ইনফিনিটি এখান থেকে দেখতেছি সীমা চেঞ্জ করলাম যখন x টেন্ডস টু ইনফিনিটি তখন y টেন্ডস টু কি হবে তাও ইনফিনিটি হবে না কি ধর ইনফিনিটি মানে ইনফিনিটি একই কথা তখন এখানে তো আর y নাই কারণ y টা আসছে y টেন্ডস টু ইনফিনিটি ঠিক আছে তো লিমিট y টেন্ডস টু ইনফিনিটি এখান থেকে y টা কমন নিই অত লবকে y দ্বারা ভাগ করে দিচ্ছি 1 মানে সংখ্যা হতো y স্কয়ার 1 প্লাস 1 হতো y স্কয়ার এবার y সমান ইনফিনিটি বসাই দাও 1 প্লাস 1 বাই ইনফিনিটি মানে 0 1 বাই 0 তার মানে তো হলো 1 ঠিক আছে আমার মনে তোমরা 11 নম্বর এগুলো পারবা আর 2 নম্বর অঙ্ক 1 নম্বরের 2 নম্বর অঙ্কের বিগতের প্রশ্ন কি আসলে সেগুলো দেখবা এগুলো বারবার কি লিখতে হবে অন্তর লিখতে হবে যেমন তুমি আমি কি তোমাদের বড় অঙ্ক আরেকটা করে দিই যেমন 4 নম্বরটা বিগতের প্রশ্ন মানে 4 নম্বরটা দেখো বিগতের প্রশ্নের মধ্যে 4 নম্বরটা কি দেখো 4 নম্বরটা হচ্ছে e to power x minus minus x to ln of 1 plus x x sin x ঠিক আছে x কি sin x তাহলে x is to 0 ওই x সমান 0 বসো তাহলে এখানে কি এটা কি আছে যে ফর্ম 0/0 লিমিট x is to 0 e to power x তাহলে অন্য করো আবার একটা মাইনাস আছে কি প্লাস আর 2 আছে ডিগ্রি লং মানে কি 1/x ঠিক আছে এটা হচ্ছে ইনটু বি x sin x অন্তর লিখতে হবে u sin x কোন হলে cos x প্লাস sin x এটা হতো 1 তুমি এক সময় আবার 0 বসে এটা 0 sin 0 তার মানে আবার নিচেটা কি চলে আসে যায় 0/0 চলে আসে যায় তাহলে আবার অন্তর লিখতে হবে তাহলে কি বুঝলাম যতক্ষণ পর্যন্ত হরের মধ্যে 0 আসবে ততক্ষণ পর্যন্ত অন্তর লিখতে হবে তাহলে এখানে আবার অন্তর করো u ddx of b cos x হলো minus sin x plus cos x x হলো হতো 1 sin x হলো হতো cos x ঠিক আছে তাহলে উপরটা অন্তর করো ইন্টারেস্ট হলো হতো e to power x minus e to কি minus x অন্তর 1 by x হলো minus 1 by x স্কয়ার আবার মাইনাস এটা প্লাস হয়ে যাবে এই 2/1 প্লাস কত x হতো হোল স্কয়ার এখন x সমান 0 বসাবো কারণ এখন আপনার নিচে আর 0 বসার সম্ভাবনা কি নাই মানে কিন্তু cos 0 মান 1 প্লাস হবে যখনই ফর্মের মধ্যে 0 বসার সম্ভাবনা নাই তখন এই মানটা বসাই দেব এখানে বসালে 0 cos 0 মানে হতো 1 প্লাস 1 তো x সমান 0 প্লাস 0 মানে হতো 1 মাইনাস 1 এক কথা প্লাস 2/x সমান 0 তার মানে এখানে 1 হবে তো নিচে হতো নিচে হরের মধ্যে হতো 1 1 2 এই 1 1 কাটা গেল উপরে হতো 2 তার মানে হতো 1 আশা করি বুঝতেছো ঠিক আছে তার মানে এগুলো আসলে একদম সোজা যদি এই নিয়মটা যদি তুমি বুঝতে কি পারো তো তুমি এগুলো এভাবে করবা 8 নম্বর আমি এভাবে করছি যেমন 9 নম্বর এগুলো মনে করা যায় অন্তরীণ করা তাহলে এখানে y কোণ দিলে 1 হয় এখানে আবার y কোণ দিলে আবার এই যে d/dx না কারণ এখানে তো y টা হচ্ছে ধ্রুবক ওই জন্য 9 নম্বর x next to y এখানে চলক হচ্ছে x x এর মান y এর দিকে তার মানে উত্তরের মধ্যে y থাকবে কাজে এখানে sin y কোণ দিলে কি sin y টা ধ্রুবক তার মানে sin y কোণ দিলে 0 তুমি sin y কোণ দিলে cos y হিসাবে দিলে তো হবে না আর এখানে তো y চলকটা হচ্ছে কি x ঠিক আছে আর তুমি 10 নম্বর 11 নম্বর তুমি এখানে ইন্টারেস্ট যেভাবে করছো 10 নম্বরটা ইনফিনিটি থাকলে আমরা কি করি লবহরকে x এর সর্বোচ্চ হর দ্বারা ভাগ করি না একটা হর দ্বারা ভাগ করি না তুমি সেভাবে কি করতে পারবা ঠিক আছে এগুলো করবা যেমন ধরো এই তোমার 15 নম্বর অঙ্ক তো আমি যে এখন 10 নম্বর পেলাম ঠিক এমনি অঙ্ক হচ্ছে 14 নম্বর
এগুলো তোমরা যারা করবা এগুলো অটোমেটিক মিলে যাবে যদি সিস্টেমটা বুঝতে পারো। যেমন ধরো 15 নম্বরটা কি, এটা আমরা যেটা সূত্র বহন করছিলাম যে নেমে আমাদের 1 নম্বর সূত্র 9 এর 1 নম্বর সূত্রটা কি ছিল, লিমিট x = 0 1 প্লাস x হোল টু দ্য রাউন্ড x সমান e, মনে আছে? এই সূত্রের প্রমাণটা যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে করতে হবে। অর্থাৎ চলরাশি যদি চলরাশি থাকে প্রমাণটা আমি ক্লাসে দিচ্ছি এবং সেটির মধ্যে কি দেওয়া আছে, ঠিক যে নিয়মে প্রমাণ দিচ্ছি সেই নিয়মের অঙ্ক হচ্ছে 15 নম্বর। কিভাবে দিতে হবে, লিমিট x = 0 x টা কত cos x, এই মানটা কত, অর্থাৎ চলরাশি হওয়ার যদি কি থাকে চলরাশি থাকে তাহলে আমরা অঙ্কগুলো কিভাবে করবো, ধরলাম y সমান এটা, ঠিক আছে? আমরা প্রমাণ যেভাবে দিচ্ছি অর্থাৎ চলরাশি প্রমাণ চলরাশি আছে এবং রু কি কিনে বলতে লন লন অফ y সমান লিমিট x = 0 cos x ln of কি x cos x ln of কি x। এরপর দেখো ওই প্রমাণটা নিচে কথা বসে করেছিলাম লিমিট x = 0, আমরা মেথডটা দিতে হবে কখন, লব এবং হর সৃষ্টি করতে হবে। এখন তো লব এবং হর তো নাই, লব এবং হর তো নাই, লব এবং হর না থাকে লব এবং হর সৃষ্টি করতে হবে। এই যে ln x এটাকে নিচেও 1/x লেখা যায়, এটা উল্টে দেয় না, twice x কি ln x, তো লব এবং হর সৃষ্টি করছি, ঠিক আছে? লব এবং হর সৃষ্টি করলাম। এখন মনে মনে এটা এখানে বসো, 1/0 মানে হতো ইনফিনিটি, ওই আবার ln 0 মানে হতো ইনফিনিটি। আমাদের উপরে জেনে রাখার মধ্যে মান দেওয়া আছে তো, ওই যে তোমার ln 0 ওই ইনফিনিটি দেওয়া আছে ইনফিনিটি, তার মানে ইনফিনিটি চলে আসছে না, তাহলে এটা ইনফিনিটি যদি ইনফিনিটি চলে আসবে তখন এটা অন্তর্নিহিত হবে। এরপর ক্যালকুলেশনটা দেখো যে ln of y equal to লিমিট x = 0, এটা ইনফিনিটি চলে আসছে, তার মানে এটা আমার আসছে দেখলাম আমি বলছিলাম 0/0 অথবা ইনফিনিটি থেকে আমরা কেবল অন্তর্নিহিত করবো, 1 কে অন্তর্নিহিত কি মানে ফর্মুলা x স্কয়ার, 1 স্কয়ার অন্তর্নিহিত কি 1 টা হতো x, ঠিক আছে? অন্তর্নিহিত করলাম লিমিট x = 0, তাহলে x একটা কাটা যাচ্ছে তার মানে এটা হচ্ছে twice x, ক্যালকুলেশন থাকলে হতে থাকবে twice x থাকবে, x একটা হচ্ছে twice x, এরপর x সমান 0 বসাই দাও, তার মানে 0 বসাইলে হতো 0, এটা হার মান 0 হয়েছে, ln 1 y এর মানটা হয়েছে 0 হয়েছে না, যে ln y সমান যদি 0 হয় যে ln y, তাহলে সুতরাং y সমান হতো d/0, আর ln এর ভিত্তিতে d/0 মানে হতো 1 না, তাহলে y মানে যে প্রশ্নটা ছিল আমাদের, তার মানে y সমান ছিল কি লিমিট x হতো ইনফিনিটি, ঠিক আছে? তাহলে x হতো twice x সমান হতো 1, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? সেম অঙ্কটা কত নম্বর 16 17 এগুলো সেম অঙ্কই ইঙ্গিত দেওয়া আছে, তার মানে চলরাশি তো যদি পাওয়া চলরাশি থাকে কি দিতে হবে যে অবশ্যই লন দিতে হবে, অর্থাৎ সূত্রটা আমরা প্রমাণ যেভাবে করছিলাম গত ক্লাসে সেভাবে কি করতে হবে, আশা করি বুঝে গেছে। আর এগুলো আমাকে তেমন একটা বুঝতে হবে না, তো তুমি এই নিয়ে তোমার বইতে অঙ্ক যা আছে সবগুলো দেখতে পারবা। তাহলে এইটা একটু করবা, যেমন ধরো তোমার বইয়ের অঙ্ক যা আছে বইতে মোটামুটি অঙ্ক যা আছে উদাহরণগুলো অনুযায়ী বলো, তুমি সবগুলো অঙ্ক ইচ্ছা করলে কি এ নিয়ে করতে পারবা। যেমন উদাহরণ 6 তোমার বইয়ের একটা অঙ্ক, উদাহরণ 6 লিমিট x কত পাবি 2, লিমিট x কত পাবি 2 1 minus sin x 1 minus কি sin x, নিচে কি পাবি 2 minus x হোল স্কয়ার, নিচে হচ্ছে পাবি 2 minus x হোল স্কয়ার। তো আমি বইতে যেভাবে বলছি সেভাবে করতেছি না, আমরা যে লব এবং হর আছে, লব এবং হর না থাকলে লব এবং হর সৃষ্টি করবো, মনে করো আছে x tan x, x tan x কি লেখা যায় x বাই cot x লেখা যায় না, ঠিক সেভাবে মনে মনে এক সময় ভাবি এখানে বসো, এক সময় ভাবি তো ভাবি মানে হচ্ছে জিরো আসছে না, তার মানে এটা কি একা দ্বারা হইল ফরম কত 0 কি 0 0 0 আকার দ্বারা বলি, এটা আমরা কি করবো অন্তর্নিহিত করবো, 1 কত হলে 0 sin কত হইলো হতো cos x, তাহলে x কত হইলো হতো twice x, twice x আবার হইলে ঠিক আসবে মান শোনা আসবে না,
তার মানে লিমিট এক্স ইজ টু কত হবে 2 এই মানে এটা কাটা গেল cos x নিচে 2 ইনটু কত এটা মানে কত x আবার x সমান হবে 2 বসো দেখো আবার কি আছে এটা और 0 চলে আসছে তাহলে আবার এটা 0/0 আকার ধারণ করলো অর্থাৎ যতক্ষণ ধরে 0/0 আকার ধারণ করবে ততক্ষণ কিন্তু কি করব অর্জন করতে হবে ঠিক আছে সমান লিমিট x কত হবে 2 তাহলে এখন আবার অর্জন করা কস করলে কি মাইনাস x এই যে 2 টা আছে তাহলে হবে 2 কত নিল 0 ধ্রুবক x নিল কত মাইনাস 1 লিমিট x হবে 2 মাইনাস 2 মাইনাস x তাহলে মাইনাস কাটা যাচ্ছে এখন আর তো হলের মধ্যে তার x তো নাই কারণ হল তার 0 আসার সম্ভাবনা নাই তখন মানটা হয়ে যাও তাই নেওয়া হতো 1 তখন উত্তর হতো হাফ বই অঙ্কটা দেখা যাবে তা আমার মনে হয় এরকম অঙ্ক বইতে যা আছে উদাহরণ হিসেবে তুমি সবগুলো এই লিমিটই করতে পারবে ঠিক আছে এই লিমিটটা করার চেষ্টা করবে লিমিটের অঙ্কগুলো তো আমাদের 9 এ শেষ তো 9 এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো তোমার শীটের 1 থেকে কত মূলত 5 আর বিগুলো হচ্ছে প্রশ্ন ইম্পর্টেন্ট আর আমাদের নিয়মটা যদি বুঝতে পারো কাজেই সবগুলো অঙ্ক সহজ লাগবে এই নিয়মে করবা এখানে হচ্ছে 9i দেখো ওই গুরুমান লঘুমানের অঙ্কগুলো যেমন তোমাদের বইয়ের সঙ্গে যদি আমি একটু মিল রাখি 9i হ্যাঁ 9i হচ্ছে তোমার অপরবর্তী বই মানে যখন বইতে আছে গুরুমান কি লঘুমানের অঙ্ক যেমন ধরো তোমার বইতে কি মধ্যে বোঝাচ্ছে গুরুমান লঘুমান এই যে 19.1 লেখ চিত্র সাহায্যে ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান কি ফাংশন আমি একটু আলোচনা করবো মনে করো একটা ফাংশন এভাবে আছে আচ্ছা বইতে দেখবা এই যে একবার মনে করো এই জায়গার মধ্যে আরেকবার এই জায়গার মধ্যে দেখো ঠিক আছে অর্থাৎ এগুলো সর্বনিম্ন মান এগুলো হচ্ছে সর্বোচ্চ মান মানে এই জায়গার মধ্যে কোটি সবচেয়ে কি কম না এই জায়গার মধ্যে কোটি কি কম আবার এই জায়গার মধ্যে কোটি অনেক কি বেশি ওয়াই মানটা এই জায়গার মধ্যে ওয়াই মানটা কি অনেক কি বেশি ঠিক আছে তাহলে আমরা যদি আরো কিছু যদি হিসাব করি দেখো যেমন এই জায়গার মধ্যে একটা বিন্দু দিলাম এই বক্ররেখার একটা বিন্দু দিলাম এই বিন্দুটা যদি স্পর্শক যদি অঙ্কন করি স্পর্শকটা কি মোটামুটি একটা কোণ তৈরি করবে তবে কোনটা হবে 90 দিকে ছোট তাহলে আশা তো বুঝতে গেল তুমি যখন কিন্তু একটা স্পর্শক অঙ্কন করো এই জায়গার মধ্যে স্পর্শক অঙ্কন করো মানে স্পর্শক একসাথে সঙ্গে সূক্ষ্ম কোণ তৈরি করবে এই যে তারপরে আস্তে আস্তে এগুলো কি বলছে ক্রমবর্ধমান এই অধ্যয়নের জন্য ক্রমবর্ধমান তারপরে ক্রমবর্ধমানের জন্য হবে ওই যে ডিউ এক্স স্পর্শ মানে কি ডাল না ডিউ এক্স এর মান হবে কি ধনাত্মক যেটা শুক্র কোণ তৈরি হবে দেখো যেমন ধরো আমি যখন এই পয়েন্টে চলাবো এখানে চলাবো সর্বোচ্চ চলাবো চলাবো এখানে যদি স্পর্শক আঁকি স্পর্শটা হয়ে যাবে এক সত্যের কি সমান্তরাল তাহলে এক সত্যের সমান্তরাল হইলে ডিউ এক্স মানে ডাল না ডালের মান হতো 0 না ঠিক আছে আবার যেমন ধরো আমি যখন এই পয়েন্টে চলাবো এখানে একটা বিন্দু দিলাম তাহলে এই পয়েন্টে যদি স্পর্শ যদি অঙ্কন করি স্পর্শটা কি এইভাবে না তাহলে তখন স্পর্শটা এক সত্যের জন্য কি তৈরি করবে স্থূল কোণ তৈরি করবে না যদি কি বড় আবার যখন আমি সব এই পয়েন্টে আসবো দেখো এই পয়েন্টে যদি স্পর্শক কার হবে এক সত্যের কি হবে সমান্তরাল হবে তো এখান থেকে যখন আমি উপর দিকে উঠতেছি আস্তে আস্তে এখানে পয়েন্ট এই অসংখ্য পয়েন্ট লিখি এখানে যে কোনো বিন্দু যদি স্পর্শক অঙ্কন করে স্পর্শক এক সত্যের সঙ্গে কি হবে সূক্ষ্ম কোণ তৈরি করবে তার মানে ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে ডালটা হবে ধনাত্মক এই যে সূক্ষ্ম কোণ তৈরি করা আর ক্রমহ্রাসমান এই যে এই পয়েন্ট দেখো এই পয়েন্ট গুলো দেখো এগুলোর সাথে নিচের দিকে নেমে যাচ্ছে না ঠিক আছে তাহলে এখানে যদি আমি একটা স্পর্শক গুলো অঙ্কন দিতাম স্পর্শক গুলো একসাথে পর্যন্ত কি হইতো স্থূল কোণ তৈরি হইতো তোমার ডিউ এক্স এর মানে কি ঋণাত্মক ঠিক আছে কিন্তু সর্বোচ্চ বিন্দু মানে সর্বনিম্ন এখানের মধ্যে কারণ স্পর্শক গুলো সমান্তরাল হবে একসাথে কি হবে সমান্তরাল হবে সেই জন্য আমরা ইন্টারভিউ করতাম ডিউ এক্স এর মানে লিখতাম আমরা 0 লিখতাম গুরুমান লঘুমানের জন্য ঠিক আছে
আসলে গুরুমান বলতে সবচেয়ে বড় মান, লঘুমান বলতে সবচেয়ে ছোট মান, এ কথাটা সবসময় সঠিক নয়। মাঝে মাঝে কোনো কোনো লঘিষ্ঠ মান তোমার গরিষ্ঠ মান থেকে কি হবে, বড় হবে। বইয়ের মধ্যে ওই চিত্রগুলো আছে, চাকরি তো ঠিক তোমার মতো মনে করো মান কি ফাংশন, ইচ্ছা হলে একটু বই দেখতে পারো। আমাদের কতগুলো নর্মাল অঙ্ক আছে বইয়ের মধ্যে, যেমন ধরো বইয়ের মধ্যে কতগুলো একটু নর্মাল অঙ্ক আছে, তুমি ইন্টারভিউ করছিলা। যেমন উদাহরণ 1, এই ফাংশন দিয়ে সর্বোচ্চ মানের সর্বনিম্ন কি করো, নির্ণয় করো। তো তুমি অঙ্কগুলো কেমন করতাম, ওই ফাংশনকে প্রথমে আগে কি করতাম, অন্তরীণ করতাম, ঠিক আছে। এটি ডিওয়াইডিএস বাইর করলাম, আমরা লিখি গুরুমান লঘুমানের জন্য ডিওয়াইডিএস এর মান হলো 0। 0 কেন, কারণ ওই বিন্দুতে ওই স্পর্শগুলো হয়ে যাবে একসাথে কি সমান্তরাল, সেই জন্য ডিওয়াইডিএস এর মান হলো 0। ডিওয়াইডিএস মান 0 ধরে তখন এক্স এর মানগুলো বের করা হয় না। মনে করো এক্স এর মান পেলাম দুইটা, একটা এ এবং বি। এই মানগুলোর জন্য আমরা ওই দ্বিতীয় অন্তরীকরণ ডি স্কয়ার বাই ওয়াই বাই ডিএক্স এর মধ্যে কি করলাম, পরীক্ষা করে করবো। যদি এটা 0 থেকে বড় হয় তখন লঘুমান, আর 0 থেকে ছোট হলে কি গুরুমান না। নিশ্চয় তিরিগুলো তুমি কি জানো, আগে বইয়ের নর্মাল অঙ্কগুলো দেখবা, ইন্টার ভোকেশনাল কি দেখবা। আমি স্যার কোনো আলোচনা করি, আর ইন্টার ভোকেশনাল আমি দেখাবো, ইন্টার ভোকেশনাল তোমরা দেখবা। একজন কৃষক একটি আয়তাকার বাগানের 3 দিকে বেড়া দিয়ে শুরুতে দিকে এটা দেওয়াল দিয়ে কি ঘেরাও দিল। তার কাছে 100 মিটার বেড়া যদি থাকে তাহলে ঘেরাও দেওয়া স্থানে কি সর্বোচ্চ কি ক্ষেত্রফল কি কত। একটা বাগানের চারদিক দিয়ে একটা কি দেবে, একটা কৃষক মানে ঘেরাও দেবে। বাগানটা ধরলাম তার একটা আয়তাকার একটা বাগান আছে, এই যে কি বলছি, ধরলাম তার বাগানের দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে কত ওয়াই। ধরলাম এদিকে সে একটা কি দিল, দেওয়াল তুলে দিল, এদিকে সে দেওয়াল তুলে দিল, ঠিক আছে। একটা মাঠ কল্পনা করো, এক পাশে একটা দেওয়াল তুলে দিলাম আর অন্য 3 পাশে কি দিল, বেড়া দিচ্ছে। তাহলে এই এটা দৈর্ঘ্য কত দিলাম, এক্স দিলাম, তাহলে নিচে এটাও কি এক্স, এটা হতো ওয়াই, ঠিক আছে। তাহলে আমার নিশ্চয়ই বেড়ার দৈর্ঘ্যটা হতে হবে ওয়াই এক্স প্লাস ওয়াই, আর এটা দেওয়াল বুঝাচ্ছি, এটা বুঝেছি দেওয়াল, এখানে দেওয়ালটা তুলেছে এদিকে, ঠিক আছে। একটা মাথা দিয়ে বোঝার জন্য দৈর্ঘ্য এক্স, প্রস্থ কি ওয়াই বাগানের। তাহলে নিশ্চয়ই টোয়াইস এক্স প্লাস ওয়াই সমান কত 100। কেন, তার কাছে বেড়া কত মিটার, 100 মিটার। তাহলে আমি বেড়া দিচ্ছি, এদিকেও বেড়া দিলাম, এদিকেও বেড়া দিলাম, তো নিশ্চয়ই টোয়াইস এক্স প্লাস ওয়াই সমান কত 100টা। আমি তো একদিকে দিচ্ছি দেওয়াল দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে তুমি ওয়াই মানটা বাইর করো, তার মানে ওয়াই সমান কত 100 মাইনাস কত টোয়াইস এক্স। এবার তুমি এটাকে অন্তরীণ করো, ডিভাইড কত ডিএক্স, ডিভাইড ডিএক্স সমান ধরো এটা 0 -2, ঠিক আছে। এটা আমি ডিভাইড ডিএক্স বাইর দিলাম, তোমার ওয়াইটা বাইর দিলাম 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা আমাকে কিভাবে দিতে দেখো ভালো করে, প্রশ্নটা হলো যদি তার কাছে 100 মিটার বেড়া থাকে তবে ঘেরাও দেওয়া স্থানে সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বোচ্চ, ওই যে এই কথা যদি বুঝতে হবে গুরুমান লঘুমান অঙ্ক, সর্বোচ্চ ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে যদি আমি দ্বারা যদি লিখি ক্ষেত্রফলকে, তাহলে আমার কি দৈর্ঘ্য গুণন প্রশ্ন না, ঠিক আছে। এক্স ইন্টু ওয়াই, তাহলে ওয়াই মানে এখান থেকে বসো 100 মাইনাস টোয়াইস এক্স, ক্যালকুলেশন করো 100x মাইনাস কত কত এক্স স্কয়ার। অর্থাৎ আমাকে ক্ষেত্রফলটা সর্বোচ্চ হবে, তবে আমাকে এটাই অনুমান করতে হবে। ওই আমরা ডি বাই ডিএক্স লিখি না, এখানে ওয়াই মানে কি এ, কারণ ওয়াই তো এক্স এর ফাংশন, তার মানে এটা হচ্ছে এক্স এর কি ফাংশন। তো আমাকে কি দিতে হবে, ডি বাই কি দিতে হবে ডিএক্স, তো এটাকে অনুমান করো 100 মাইনাস কত 4x, 100 মাইনাস কি 4x, এবং দ্বিতীয় অন্তরীণ আমি বের করে রাখছি ডি স্কয়ার হবে হতো ডি হতো এক্স স্কয়ার, তাহলে অন্তরীণটা হতো 0, তার মানে এটা কত হবে -4 হবে না। তাহলে আমরা কি বললাম গুরুমান লঘুমানের জন্য এই মানটা 0 না, ওই যে ডি বাই ডিএক্স সমান 0, এখানে ওয়াই মানে ডি বাই হতো ডিএক্স, কারণ আমি এটা ক্ষেত্রফল 100 মান কত দৈর্ঘ্য গুণন কি প্রস্থ আগে বুঝছো তো। তাহলে গুরুমান লঘুমানের জন্য এই মানটা কত 0, তাহলে এখান থেকে কি পাচ্ছি এক্স এর মান পাচ্ছি, একটু পাঠাইছি বোঝার জন্য। ডি বাই ডিএক্স এবং ডি স্কয়ার হবে কত ডিএক্স স্কয়ার, ঠিক আছে। এটা মান হয় কত -1 না, ওই যে দ্বিতীয় অন্তরীণটা যদি ঋণাত্মক হয় দেখালাম এটা ইজ লেস দেন 0, সুতরাং ক্ষেত্রফল কি হবে সর্বোচ্চ হবে। যে দ্বিতীয় অন্তরীকরণ যদি হয় 0 থেকে শুরু হয় তাহলে আমরা কি হবো গরিষ্ঠ মান পাবো,
আর যদি এটা যদি কি হইতো 0 থেকে যদি বড় হইতো তাহলে আমরা কি হইতাম লঘিষ্ঠ মান হইতাম না, এই জিনিসটা লিখছি। সুতরাং ক্ষেত্রফল কি হবে সর্বোচ্চ হবে। এমন সর্বোচ্চ ক্ষেত্রের জন্য এই মানটা কি হবে 0 হবে না, সেখান থেকে x এর মান পাই গেলাম, x এর মান হইলাম 25 মিটার। তো সর্বোচ্চ ক্ষেত্রফল হতো ওই এখানে a সমান যে এখানে সমীকরণে দেওয়া আছে 100x minus 2x স্কয়ার, সেখানে x এর মানটা বসাই দাও, ক্ষেত্রফলটা কি পেলাম। আশা করি বুঝতে পারছো। তো আমি আবার একটু বোঝাচ্ছি, এগুলো প্রশ্নগুলো করে মনে হবে অনেকটা 9 10 এর পাটিগণিতের অঙ্ক, আসলে এগুলো গুরুমান লঘুমানের অঙ্ক, এটা আমরা বুঝবো কিভাবে ওই যে লাস্টের দিকে সর্বোচ্চ ক্ষেত্রফল এগুলো দিয়ে আমরা বুঝবো। তাহলে একজন কৃষক একটি আয়তাকার বাগানে 3 দিকে বেড়া দিয়ে এবং চতুর্দিকে একটি দেওয়াল দিয়ে ঘেরাও দিল। যদি তার কাছে 100 মিটার বেড়া থাকে তবে ঘেরাও দেওয়া স্থানের সর্বোচ্চ ক্ষেত্রফল, এই যে সর্বোচ্চ ক্ষেত্রফল এগুলো দিয়ে বুঝতে হবে আমরা গুরুমান লঘুমানের কি অঙ্ক। ধরলাম বাগানের দৈর্ঘ্য x, প্রস্থ কি y, তাহলে আমার বেড়া ছিল 100 মিটার না। আমি আবার বলতেছি, তো দিচ্ছি আমি দুই দিকে একদিকে দেওয়াল দিছি, আমি আর 3 দিকে দিচ্ছি বেড়া, তো তাহলে এদিকেও x এদিকেও x এদিকে কত y না, তার মানে টুয়াইস x প্লাস y সমান কত 100 মিটার ছিল। তার মানে এখান থেকে পেলাম y সমান কি 100 মাইনাস কত টুয়াইস x। তো সুতরাং ক্ষেত্রফল কি আমরা এদের লিখলাম, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, আশা করি বুঝতে পারবা। দৈর্ঘ্য d বাই dx এবং d স্কয়ার বাই dx স্কয়ার, এগুলো কেন বাইর করলাম ওই গুণমান লঘুমান মধ্যে করতে হবে, প্রথম দ্বিগুণ এবং দ্বিতীয় দ্বিগুণ। তাহলে গুণমান লঘুমানের জন্য d বাই dx এর মান হলো 0, সেখান থেকে x এর মানটা কি লিখলাম, পাইলাম না। x এর মানটা আমরা ওই দ্বিতীয় অঙ্কের মধ্যে বসাবো, এটা 0 থেকে বড় হয় নাকি 0 থেকে ছোট হয় সেটা দেখতে হবে। 0 থেকে ছোট হয় তাহলে অবশ্যই কি পরত্ব ফাংশনে কি আছে, গরিষ্ঠ কি আছে, মান আছে, সেটা আমি লিখেছি। সুতরাং ক্ষেত্রফল কি হবে সর্বোচ্চ হবে। তাহলে আমার স্টাইলটা দেখবা, আশা করি বুঝতে হবে, বোঝা গেছে। সেই অঙ্কটা খুব কত নম্বর 2 নম্বর, এগুলো নিজেই করবা। যেমন 3 নম্বরটা কি 120 মিটার ব্যাসার্ধের যে একটি আয়তাকার বাগান গিরতে হবে, বাগানের মধ্যে যে কোনো একটি বাহু সমান্তরাল আরেকখানে কি বেড়া দিতে হবে, বাগানের সর্বাধিক ক্ষেত্রফল কি কত হইতে পারে। অর্থাৎ একটা বাগান কল্পনা করো, এই যে আমাদের যে সামনে যে একটা মাঠ আছে মনে করো, কল্পনা করো, তো আমি বাগানের সাইজে কি দেবো, বেড়া দেবো। তার মানে এই কথাটা কি আমি এদিকে বেড়া দেবো, এদিকে বেড়া দেবো, এদিকে বেড়া দেবো, ঠিক আছে। বাগানের দৈর্ঘ্য কত x, প্রস্থ কত y, বেড়া দেওয়া মানে বুঝতে তো এরকম, এগুলো তো উচ্চতা আছে, আমরা তো দেখাতে পারছি না যেহেতু এগুলো দ্বিমাত্রিক। এটা x, এটা কত y। এখানে প্রশ্ন মধ্যে বলা হচ্ছে যেমন একদিকে বেড়া দুটো দিছে, তাহলে এটাও x, তাহলে এদিকে বেড়া দুটো লাগছে না, তাহলে টুয়াইস লাগছে না, এটাও y, তাহলে এটাও y না, ঠিক আছে। অর্থাৎ প্রশ্ন মধ্যে বলতে এরকম ওই 120 মিটার বেড়া একটি আয়তাকার বাগান দিতে হবে, বাগানের যে কোনো এক বাহুর সমান্তরাল আরো একখানে বেড়া দিতে হবে। তারপরে যে কোনো এক পাশে বেড়া কাটা হবে, ডাবল হবে, মানে এদিকে একটা বেড়া দিল, পাশাপাশি আটটা দিল, ওদিকে একটা ডাবল দিছে, আর ওগুলো কি একটা একটা। তাহলে বাগানের দৈর্ঘ্য যদি x, প্রস্থ যদি কি হয় y হয়, ধরলাম এটাও x, তাহলে এদিকে কত টুয়াইস x না বেড়ার দৈর্ঘ্য, নিশ্চয়ই টুয়াইস x প্লাস টুয়াইস y ইকুয়াল টু কি বেড়ার পরিমাণ যা আছে, বেড়ার পরিমাণ কত 120 মিটার। আশা করি বুঝতে পারছো আগের মতো। তাহলে এইভাবে এখানে তো y পাইলাম, এবার ক্ষেত্র দৈর্ঘ্য গুণন কি প্রস্থ, তাহলে আমরা কি প্রথম দ্বিতীয় দ্বিগুণ বের করে রাখবো, ওই যে গুণমান লঘুমানের জন্য ডিএস হতো 0। আশা করি বুঝতে হবে। এখন 5 নম্বরটা, কোন ফার্মে উৎপাদিত দ্রব্যের প্রত্যেকটি 10 টাকায় বিক্রয় করে, হ্যাঁ দেখো ইম্পর্টেন্ট এটা, কোন ফার্মের উৎপাদিত দ্রব্যের প্রত্যেকটি 10 টাকা হিসেবে বিক্রয় করে এক সংখ্যক জিনিসের মানে উৎপাদনের ব্যয় একটা সমীকরণ দেওয়া আছে। সিএক্স সমান কি দেওয়া আছে, প্রশ্ন করা হয়েছে, দেখো সিএক্স সমান দেওয়া আছে 30 প্লাস 2x 0.02 হতো x স্কয়ার, 0.02 হতো x স্কয়ার হয়। তবে কত একক তৈরি করলে সর্বাধিক কি হবে, আয় হবে, ঠিক আছে। এবং সর্বাধিক আয়টা কত, তাহলে আয় লাভ তো আমরা বুঝি সবাই, একটা জিনিসের বিক্রয় মূল্য কত, কয় টাকা, মনে করো 10 টাকা, তাহলে সেই উৎপাদন খরচ যদি 9 টাকা হয় তাহলে লাভটা কত হবে, 1 টাকা হবে। নিশ্চয় আমাকে লাভ করতে হবে, বিক্রয় মূল্য থেকে উৎপাদন খরচটা খেতে হবে, কম হইতে হবে, ঠিক আছে। সেটা একটা বাধা দিচ্ছি।
ধরি তার প্রকৃত আই ফাংশনটা হচ্ছে ফি, মানে প্রফিটটা হচ্ছে ফি। কাজেই তাহলে লাভটা কত, প্রফিটটা কত হবে? ধরে নিলাম প্রতিটা বিক্রয় মূল্য যেহেতু কত টাকা, 10 টাকা না, তাহলে 100 সংখ্যক জিনিসের বিক্রয় মূল্য কত, 10x না। আর এটা দেওয়া আছে 100 সংখ্যক জিনিসের কি উৎপাদন খরচ, তাহলে লাভটা কি হবে? নিশ্চয়ই 10x বিয়োগ কি উৎপাদন খরচ। ঠিক আছে, এই 10x বিয়োগ কত উৎপাদন খরচ, তার মানে কিলো সংখ্যক চলে আসছে। এর মতো আমরা আগের নিয়মই ওই যে ডিভি বাই ডিএক্স, ঠিক আছে, এবং ডি স্কোয়ার ফি বাই হতো ডিএক্স স্কোয়ার, ওই গুরু মান লঘু মানের জন্য ডিভি বাই ডিএক্স এর মান হতো 0। অর্থাৎ আমরা যে ডিভি বাই ডিএক্স লিখি, এখানে ডিভি বাই ডিএক্স আসবে, কারণ এখানে তো ফিটা হচ্ছে এক্স এর কি ফাংশন, আর আমাদের মূল টির মধ্যে মানে ওয়াইটা ছিল এক্স এর কি ফাংশন। আশা করি বুঝতে পারবে এগুলো, বুঝছে? তো এখান থেকে এক্স এর মান পাবা, এবং এক্স এর মানটাই আমরা ওই ফি এর মধ্যে বসা দেবো প্রফিটের মধ্যে, যে ফি সমান কি 8x মাইনাস, আর বাকি তুমি বুঝতে পারবা। এরপর 5 নম্বরটা পারবা, 6 নম্বরটা আলোচনা করি। অ্যামিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি আয়তাকার বর্গাকার পাতের কোণাগুলো হইতে সমান আকারের 4টি বর্গাকার দ্বারা কাটার পর চারিদিক থেকে ভাঁজ করে একটি একমুখ খোলা আয়তাকার বক্স তৈরি করা হলো, বা বাক্সের বৃহত্তম আয়তনের জন্য চিহ্ন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কি কত? প্রশ্ন অনেক সময় তো করে বুঝা যায় না, তবু আমি জিনিসটা বুঝাচ্ছি। মনে করো প্রশ্ন বলতে দৈর্ঘ্য বিশিষ্ট একটি আয়তাকার বাগানের পাতের কোণাগুলো থেকে সমানে 4টি বর্গ কাটার পর চারদিক থেকে ভাঁজ করে একটি বাক্স তৈরি করা হলো একমুখ খোলা। তো জিনিসটা কি সেটা একটু দেখো। যেমন আমার একটা হয়তো ডাল লাগবে, তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, এই যে মনে করো এটা হচ্ছে একটা কি বর্গাকার পাত, পাত তো বুঝো দৈর্ঘ্য আছে, এই প্রস্থ উচ্চতা তেমন একটা নাই। এই পাতের কোণাগুলো থেকে সমান আকারে 4টি বর্গ কাটা বর্গ, তার মানে তুমি এদিক থেকে মনে করো এভাবে আমি দেখাচ্ছি, এদিক থেকে একটা বর্গ তুমি কেটে ফেলে দিচ্ছ, বর্গ মানে বুঝতেছি মানে ছোট্ট একটা বর্গ কেটে ফেলেছি, দৈর্ঘ্য এবং প্রস্থ কি সমান। তো এদিক থেকে তুমি কি চার কোণা থেকে 4টা কি বর্গ কি গেল কেটে কেটে কি করে দাও বা ফেলে দাও। ঠিক আছে, প্রশ্নটা কি বলছে সেটা একটু দেখো। তো আমরা চারদিক থেকে 4টা কি করছি বর্গ কি করছি কেটে কি করে দিচ্ছি, ফেলে দিচ্ছি। ফেলে দিলে একটা যে বাক্স তৈরি হবে সেটা একটু দেখাচ্ছি তোমাকে। চার কোণা থেকে 4টা কি সমান বর্গ আমরা কেটে ফেলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা চারদিক থেকে 4টা কি বর্গ সমান মোটামুটি বর্গ আমরা কেটে ফেলে কি করে দিলাম, ফেলে দিলাম। তাহলে ফেলে দিলে এরপর কি হবে, এগুলোকে যদি আমরা এখন সোজা করে দিই, ওই দেখো এরকম একটা কার্টনের মতো তৈরি হবে, মিষ্টির প্যাকেটের মতো তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতেছ। ঠিক আছে, একদম যদি সোজা করে দিই উপরের দিকে, তাহলে কি হয়ে যাবে, যে মিষ্টির প্যাকেটের মতো একটা কার্টন কি হবে সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, তো ওই বাক্সের আয়তনটা হতো, তার মানে উপরে এক মুখ খোলা, তো বাক্সের আয়তন কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না। তো আমি যেহেতু প্রশ্ন ছিল দৈর্ঘ্য বেশি বর্গাকার ফাঁদের, তো বর্গাকার ফাঁদের দৈর্ঘ্য ছিল কত আমি যে কেটে ফেলে দিচ্ছি বর্গটা, সেই বর্গের প্রতিবাহক দৈর্ঘ্য কি দিলাম এক্স দিলাম, প্রতিবাহক দৈর্ঘ্য দিলাম হতো এক্স। তো আমি এই কোণা থেকে এক্স কাটলাম, ওইদিকে এক্স কাটলাম না, তাহলে বাক্সের দৈর্ঘ্য হতো মাইনাস প্রাইসেস না, প্রস্থ হতো তাও কি মাইনাস প্রাইসেস, উচ্চতা হতো এক্স। তো আমি এক্স এভাবে কাটছি, এটা খারাপ করে দিলাম, তাহলে উচ্চতা কত হচ্ছে এক্স হচ্ছে না, সেটাই বোঝার কিছু না। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি উচ্চতা। এবার বাক্সের কি আয়তন দেখো, ইম্পর্টেন্ট ধরি এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 6 নম্বর, ধরি কেটে ফেলা বর্গের বাহু দৈর্ঘ্য কি এক্স, সুতরাং আয়তাকার বাক্সের দৈর্ঘ্য বা প্রস্থ হবে মাইনাস কি cos x। আমার মতো একটু চিন্তা করে কল্পনা করা দেখবে একটা কাগজ নিয়ে আমি 4 কোণ থেকে 4টা বর্গ কেটে ফেলে দিলাম। তাহলে সুতরাং বাক্সের আয়তন কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি উচ্চতা না, এগুলো তাহলে গুণ করে দিলাম আর কিছু না। তাহলে আয়তন
আগে তো বলতো ক্ষেত্র হলো সর্বোচ্চ হবে, তার মানে এখন আয়তনটা সর্বোচ্চ, তার মানে এখানে বিটা হচ্ছে কি এক্স এর মান। তো আমি অঙ্কন করবো আগে আয়তন কি আসাম কি এক্স এর সাব কি ওই ডিবি বাই ডিএক্স, ঠিক আছে। এবং দ্বিতীয় অন্তরীকরণ আমি বের করে রাখলাম, আর আমার দ্বিতীয় অন্তরীকরণ কি জন্য লাগে, ওই যে এক্স এর মান বাই করে এটা পরীক্ষা করতে হবে দ্বিতীয় অন্তরীকরণের মধ্যে, এটাকে 0 থেকে বড় হচ্ছে নাকি 0 থেকে ছোট হচ্ছে। 0 থেকে বড় হলে কি লঘিষ্ঠ মান, আর 0 থেকে ছোট হলে কি গরিষ্ঠ মান, ঠিক আছে। তো সর্বোচ্চ আয়তনের জন্য আমরা কি লিখি, প্রথম অন্তরীকরণ 0 না, ডিবি বাই ডিএক্স সমান হতো 0। এখান থেকে কেন সঙ্গে এক্স এর মান পেলাম দুইটা ইঙ্গিত দেওয়া আছে, a/6 এবং কি a/2। এখন আমরা এই মানগুলোর জন্য দ্বিতীয় অন্তরীকরণের মধ্যে আমরা কি করবো, পরীক্ষা করবো। পরীক্ষা করতে দেখো ওই যে ডি স্কোয়ার বি বাই ডি এক্স স্কোয়ার মধ্যে পরীক্ষা করলাম, কত হলো 4 আসলো না, 4 আসা মানে কি গ্রেটার দেন 0, তার মানে এক সমান a/2 নিতে আয়তন যাবে সর্বনিম্ন হবে। আমার তো বলছে বৃহত্তম আয়তনের জন্য, তার মানে আমার তাহলে সেটা আস্তে আস্তে দাঁড়িয়ে, তার মানে আবার যখন a/6 এক্স এর মান, তখন দ্বিতীয় অন্তরীকরণের মধ্যে বসো, কেন কি আসলো -4 চলে আসলো। তো -4 মানে কি ঋণাত্মক না, 0 থেকে ছোট না, 0 থেকে যেহেতু ছোট, সুতরাং এক সমান a/6 হলে আয়তনটা কি হবে সর্বোচ্চ হবে, তার মানে সেটাই আমাদের উত্তর। কেন a/2 হচ্ছে না সেটা বোঝা গেল। আমার প্রশ্নের মধ্যে বলছে বাক্সের বৃহত্তম আয়তনের জন্য, যদি প্রশ্নের মধ্যে বলা হয়তো বাক্সের ক্ষুদ্রতম আয়তনের জন্য চিহ্ন বর্গোত্তরের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হতো, তখন উত্তরটা হবে a/2। তাহলে বৃহত্তম আয়তনের জন্য কত হবে, নিচে হতো a/6। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এই বিষয়ের মধ্যে 1, 2 এগুলো শুধু অঙ্ক, 7 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, 4, 6, 7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 6 এবং কি 7 পাশে দেওয়া আছে 3টা এ, যেমন 7 এর মধ্যে 4টা এ দেওয়া আছে। 1 লিটার, ঠিক আছে, 1 লিটার মানে 1 লিটার মানে 1000 ঘনসেন্টিমিটার, ব্যাকেটের প্রশ্ন মধ্যে দেওয়া আছে। ধারণ ক্ষমতা সম্পন্ন, দুই প্রান্ত আবদ্ধ একটি খারাপ বৃত্তাকার সিলিন্ডার কি প্রয়োজন। তো সিলিন্ডার আমরা বুঝি, ঠিক আছে, বৃত্তাকার সিলিন্ডার মানে এদিকেও তোমার দুই প্রান্ত আবদ্ধ, তার মানে এদিকে ক্ষেত্রটা হতো পাই স্কোয়ার, এদিকে ক্ষেত্র হতো পাই স্কোয়ার, আর এই যে বক্রতলের ক্ষেত্র কি 4 উচ্চতা পয়েস 5 আর এইচ। তো সেই জন্য আমরা পুরো ক্ষেত্র কি লিখবো 2 পাই স্কোয়ার প্লাস পয়েস 5 কি আর এইচ। আশা করি এগুলো আমরা জানি। প্রশ্ন করো, 1 লিটার তরল ধারণ ক্ষমতা সম্পন্ন দুই প্রান্তে আবদ্ধ একটি খারাপ বৃত্তাকার সিলিন্ডার কি প্রয়োজন। সিলিন্ডারটির উচ্চতা ও ব্যাসার্ধ কিরূপ হইলে সর্বাপেক্ষা কম ক্ষেত্র বিশিষ্ট টিন দিয়ে তা তৈরি করা যাবে। এই সর্বাপেক্ষা কম ক্ষেত্র, এই সর্বাপেক্ষা অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন, এই কথাগুলো যদি বুঝতে পারবে তুমি এগুলো গুরুমান লঘুমান অঙ্ক, ঠিক আছে। তাহলে সিলিন্ডারের আয়তন কত, 1 লিটার মানে 1000 ঘনসেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আয়তন মানে কি, সিলিন্ডার আয়তন মানে কি পাই স্কোয়ার ইঞ্চ না, সিলিন্ডার ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা যদি কি হয় এইচ হয়, তাহলে সিলিন্ডার আয়তন কি পাই স্কোয়ার ইঞ্চ না, পাই স্কোয়ার এই সময় হতো 1000 সেন্টিমিটার। সেখান থেকে আমি এইচ এর মান বের করলাম, সমীকরণ দিয়ে রাখছি। এবার ক্ষেত্রফল সময় কি কিছুক্ষণ আগে বলছি, দুই প্রান্তের ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল, ওই যে পয়েস 5 স্কোয়ার প্লাস পয়েস 5 কি আর এইচ। এগুলো কেউ তুমি বুঝতে পারবে। এরপর আমি এইচ এর মানটা বসাইলাম, ঠিক আছে। এবার আমাকে আগের মতো ওই যে ডিও বাই ডিএক্স বাড়ি দিতে হবে। ডিও বাই কি এখানে তো আমার এই যে এখানে আর এক সবাই তো নাই, এখানে তো আর তোমার আমাকে ডিও বাই কি ডিআর হিসাব করতে হবে। মানে আর এর সাথে কি করবো আমরা অঞ্জন করবো, ওই যে এক সমান কি চলে আসলো টয়েস 5 আর স্কোয়ার প্লাস 2000 বাই আর চলে আসলো না, সেখানে তো আর আরই আছে। তার মানে আর এর সাথে আমরা কি করবো অঞ্জন করবো, প্রথম অঞ্জন এবং কি দ্বিতীয় অঞ্জন দুইটা আমি করে রাখছি। তাহলে গুরুমান লঘুনের জন্য হার মান 0, ওই যে প্রথম অঞ্জন 0, তার মানে ডিএ বাই ডিআর এর মান হতো 0। আশা করি বুঝতেছো। এখান থেকে কেন মিললে তোমার আর এর মানটা কি চলে আসছে, এবং আর এর মানটা আমরা ওই দ্বিতীয় অঞ্চলের মধ্যে কি করলাম পরীক্ষা করলাম, মানগুলো বসালাম, দেখা যাচ্ছে এটা 0 থেকে গেছে বড় আসছে, তার মানে ক্ষেত্রফলটা কি হবে সর্বনিম্ন হবে, সেটাও তোমাকে দেখাইতে হবে। ক্ষেত্রফল যে সর্বনিম্ন হচ্ছে মানে দ্বিতীয় অঞ্চলটা 0 থেকে কি বড়, ঠিক আছে। এবং ওই তাহলে এখন উচ্চতা লিখতে হবে। তাহলে উচ্চতা আমি জাস্ট এক নম্বর সমীকরণে আর মান বসে আমি উচ্চতাটা কি পাচ্ছি। অনেকে আবার ওইটা করে না, দ্বিতীয় অঞ্চলটা 0 থেকে বড় হচ্ছে কিনা ছোট হচ্ছে এটা পরীক্ষা করে দেখা না। আর আমাকে তো বলছে এখানে সর্বাপেক্ষা কম ক্ষেত্রফল বিশিষ্ট টিন দিয়ে তৈরি করতে হবে, সর্বাপেক্ষা কম, তাহলে এটা প্রমাণ করতে হবে না। আমার দ্বিতীয় অন্তরীকরণে 0 থেকে যে বড় হচ্ছে সেটা আমাকে দেখাতে হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এই পরবর্তী অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা দেখো। 8 দেখাবো
9 তোমরা আশা করি বুঝতে পারবে, 9 10 আশা করি এগুলো ভাবো। 8 নম্বরটা দেখো, একটি সমবৃত্ত ভূমি কোণের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার কি করা হলো, স্থাপন করা হলো। কোণকটা আমরা চিনি, ওই যে তোমরা যে কোণ আইসক্রিম বা দেখছো সেটা, তো কোণের ভিতরে ঠিক আছে সিলিন্ডার আছে, ঠিক আছে। সিলিন্ডারের বক্ষতল বৃহত্তম হলে, এই যে কথাগুলো চলে আসছে, সিলিন্ডারের বক্ষতল বৃহত্তম, তার মানে বক্ষতলের ক্ষেত্রফলটা বৃহত্তম হতে হলে দেখা যে সিলিন্ডারের ব্যাসার্ধ হবে কোণের ব্যাসার্ধ কি অর্ধেক, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি চিত্র একটা আঁকলাম, ওই যে জাস্ট কোণকে চিত্র একটা আঁকার চেষ্টা করতেছি, ঘনবস্তু স্কেল দিয়ে আঁকবা। ঠিক আছে, এই কোণ আমরা ধরলাম, এই উবিটা ধরলাম কোণকে ভূমির কি ব্যাসার্ধ, বৃত্তাকার যেটা তার কি ব্যাসার্ধ। কোণকের ভিতরে একটা কি আছে, সিলিন্ডার আছে, ভালো করে দেখো সিলিন্ডার আছে। তো সিলিন্ডারের নিচেরটাও কি এটা কি বৃত্ত না, উপরে একটা কি বৃত্ত, মোটামুটি সিলিন্ডারটা দেখালাম এই। তো সিলিন্ডারের উচ্চতা কত, ফিকিও সিলিন্ডার উচ্চতা হচ্ছে ফিকিও। তাহলে ওটা কি দেখালাম চিত্রের মধ্যে, এটা কোণকেরও কেন্দ্র, সিলিন্ডারেরও কি কেন্দ্র। তাহলে আমাকে সিলিন্ডারের উচ্চতা লাগবে কি কারণে, ওই যে সিলিন্ডারের ক্ষেত্রফল বাইরের জন্য, সিলিন্ডারের ক্ষেত্রফল বাইরের জন্য আমাকে উচ্চতা কি লাগবে। আমার প্রশ্ন মধ্যে বলছে একটি সমবর্তী কোণকের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার কি হয়েছে স্থাপন কি করা হয়েছে। সিলিন্ডারের বক্ষতল বৃহত্তম হতে দেখো যে সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে কোণের ব্যাসার্ধ কি অর্ধেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। যেমন চিত্রে দেখাচ্ছে একটু বাসা দিলাম, কোণের উচ্চতা হচ্ছে কে ও এ, এই যে ও এর হচ্ছে কোণের উচ্চতা, এই যে ঠিক আছে। এবং ভূমির ব্যাসার্ধ উবি সমান হচ্ছে আর, ধরে নিলাম এই যে উবি হচ্ছে কোণের ব্যাসার্ধ হচ্ছে কত আর। তাহলে এই উবিটা কি নিশ্চয় সিলিন্ডারের ব্যাসার্ধ, নিশ্চয় সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে কে উবি, পরিচিতি একটু বোঝার জন্য। এই কোণের মধ্যে একটি সিলিন্ডার স্থাপন করা হয়েছে যার ভূমির ব্যাসার্ধ হচ্ছে কি উবি। ধরে নিলাম উবি সমান হচ্ছে এক্স, এই ধরে নিয়েছি উবি সমান কি এক্স, এটা অষ্টমে বাদ আমি বুঝেছি, ধরে উবি সমান কি এক্স। এখন তুমি দেখো এ ও, এটা ও বি, এই ত্রিভুজ এবং কিউ ভি বি ত্রিভুজ কোনটা কি সদৃশ ত্রিভুজ না, তো সদৃশ ত্রিভুজ কাহা করে নিশ্চয় বাহুগুলো অনুপাত পরস্পর কি সমান, পরিচয় বাসে গেলে। কাজে এই ত্রিভুজ এই যে ফি কিউ বি এবং ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজ কোনটা কি সদৃশ বলি, তো বাহুগুলো অনুপাত পরস্পর কি হবে সমান হবে না। তো নিশ্চয় ফি কিউ বাই কি ও এ ইকুয়াল টু কি তোমার এই উভি বাই কত উবি, উবি বা কত উবি, ঠিক আছে। তো উবি মানে কি নিশ্চয়ই এটা যদি আমি উবি হিসেবে করি তাহলে নিশ্চয়ই আর থেকে কি তোমার কি এই আর থেকে এই যে যেখানে এখানে দেখছি আমি এই যে উবি, তুমি দেখো এই যে পিকি বাই ওয়ে সমান হতো ফিপি হতো উবি, ঠিক আছে। তাহলে উবি মানে এর এটা কিভাবে লেখা যায়, ফিপি সমান কি লেখা যায়, দেখো এই ফিপি সমান কি উবি মানে হতো উফি লেখা যাচ্ছে তো, তাহলে উবি মানে হতো আর, আর এই দুটো হতো এক্স, তার মানে কি আর মাইনাস কি এক্স, এগুলো লেখা যাচ্ছে এগুলো। তো নিশ্চয়ই এখান থেকে কি হবো ফিকিউটা আমরা কি ভাবো ওই ওয়ে মানে এইচ না, ওয়ে মানে হতো এইচ, সদৃশ ত্রিভুজ থেকে। তাহলে তুমি এক নম্বর সমীকরণটা পেয়ে যাচ্ছ ফিকিউ সমান এইচ বাই আর মাইনাস কি এক্স। কেন আমি ফিকিউ বাই গেলাম, ফিকিউ বাই দিতে হচ্ছে আমাকে সিলিন্ডার কি বক্ষতার ক্ষেত্র বাগের জন্য, আমাকে বলছে সিলিন্ডার বক্ষতার ক্ষেত্র বৃহত্তম হবে, তো সিলিন্ডার বক্ষতার ক্ষেত্র কি পরিধির উচ্চতা, উচ্চতা যদি আমার প্রয়োজন হবে সেই জন্য আমি আগে থেকে উচ্চতা কি দিলাম বের করে দিলাম ওই সদৃশ ত্রিভুজ থেকে। এবার সিলিন্ডারের বক্ষতলকে আমি নাম দিলাম এস দ্বারা, যেটা আমি এখানে এ দ্বারা যেহেতু বিন্দুটা বলেছি সেটা আমি ক্ষেত্রফল নাম দিলাম কি এস। তাহলে এস ইকুয়াল টু কি বক্ষতার ক্ষেত্র কি পরিধি ইনটু কি উচ্চতা, আশা করি বুঝতে পারবে সলিউশন করলাম। এবার অঙ্কটা আগের মতো ওই প্রথম অন্তরীণ করবো দ্বিতীয় অন্তরীণ করবো, হ্যাঁ প্রথম করবো আবার কত অন্তরীণ করবো দ্বিতীয় অন্তরীণ করবো। তাহলে গুরুমান লঘুমানের জন্য হারমোন চিহ্ন প্রথম অন্তরীণের মান 0 না, ঠিক আছে। সেখান থেকে তো আসছে যে 1 সমান কি আর বাই কত 2,
হ্যাঁ তুমি তো প্রশ্ন করতে পারো এখানে আমরা কার সাপেক্ষে অধ্যয়ন করবো, কার সাপেক্ষে আমরা অধ্যয়ন করবো ওই শ্রেণীর পক্ষতলের ক্ষেত্রফল। প্রশ্নের মধ্যে দেখো পক্ষতলের ক্ষেত্রফল কি চলে আসলো, টোয়াইস ফাই এইচ এক্স বিগ এরম চলে আসলো না। তাহলে বক্রতলটা কার উপর নির্ভরশীল হবে, এই এক্স এর উপর নির্ভরশীল হবে না। এক্স এর মান পরিবর্তন করলে তো বক্রতলটা ক্ষেত্রফলটা কিভাবে পরিবর্তন হবে, তার মানে এক্স এর সাপেক্ষে লিখতে হবে, অধ্যয়ন করতে হবে। ঠিক আছে, এখানে আর তো সিলিন্ডারের ক্ষেত্রফল না, এই ব্যাহার্য না, আর তো হচ্ছে তোমার এই কোণকের কি ব্যাহার্য। তাহলে এক্স পরিবর্তন হলেই তোমার বক্রতলের ক্ষেত্রফল কিভাবে পরিবর্তন হবে, কাজে এক্স এর সাপেক্ষে লিখতে হবে, অধ্যয়ন করতে হবে। আশা করি বুঝতেছ। ঠিক আছে, তো আমার মনে হয় 9, 10 এগুলো পারবা, এগুলো তোমার কাজ দেখবা। 9, 10 ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। আর সেট 2 এই অঙ্কগুলো হচ্ছে ইন্টার লেভেলের অঙ্ক, এগুলো তোমার বইয়ের অঙ্ক। তো আমি এখন তোমার বই থেকে আসছি, তারপরে আমি এত কমে যে অঙ্কগুলো করলাম 1 থেকে মূলত 9, এগুলো তোমার বইয়ের অঙ্ক নয়, তবে এর মেইন জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। ওটি এগুলো আমার শিখতে গিয়ে কমন চলে আসছিল কোনো কোনো পরীক্ষার মধ্যে। এগুলো ওই দিনের বইতে আছে, কিছু কিছু কাটাবো দিন ওই দিনের বইতে কি আছে। তো তোমার কাজটা হচ্ছে বইয়ের উদাহরণে বুক পেশাগুলো করা, বইয়ের উদাহরণে কি করা, বুক পেশাগুলো কি করা, অর্থাৎ 9I উদাহরণ যা আছে এটার বুক পেশাগুলো কি করে ফেলবারে। এই যে সেক্টর অঙ্কগুলো আসলে সবগুলো বুক পেশনারি গুরুমান লঘুমানের জন্য কি করো, পরীক্ষা করো ওই এক্স বাই লন এক্স মাইনাস বাই কি এক্স, তুমি যখন এগুলো সবগুলো এটার কি বুক পেশন। অর্থাৎ তোমাদের বইতে আছে টাইপ 2 এবং কি টাইপ 3, অর্থাৎ তোমার বই থেকে টাইপ 2 টাইপ কত 3, এটা হচ্ছে অনুশীলনের 9I, এটা অক্ষর হচ্ছে বই 9I। এই বিষয়টা এই দুইটা দেখবে টাইপ 2 এবং কত টাইপ 3। ঠিক আছে, এগুলো বইয়ের বুক পেশন। তো তুমি 2, 3, 4 এগুলো করো। হ্যাঁ, আসলে আসলে ইঙ্গিত দেওয়া আছে যারা বুঝতে চাই এগুলো এগুলো কি পারবা, ইম্পর্টেন্ট অঙ্ক, সবগুলো অঙ্ক তার সাথে করে দেওয়া সম্ভব নয়। তাহলে আসো যেমন 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কটা কি, এগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট কিন্তু 5 3টা দেওয়া আছে, আমার এগুলো সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। চিত্রে y = √x, y = √x এর জ্ঞান তো আমরা জানি, যেমন y = x, y = x এর চিত্র কি রকম এরকম না, এটা না। তো নিচু y সমান কি √x, মানে কোটিটা √x, তার মানে শুধু উপরটা বোঝাচ্ছে এটাই y গুলো হতো √x। আশা করি বুঝতেছো, এগুলো এভাবে যাবে। y = √x এর উপর যেটা বেঁধে দিলাম সেটা হচ্ছে কি 100। আমার প্রশ্নটাকে দেখো, গ্রাফটা এখানে যেমন সেটা বুঝলাম। y = √x গ্রাফে x y বিন্দুটির মান, x একটা যেমন বিন্দুটির মান নির্ণয় করো যা 4 বিন্দু থেকে কি নিকটতম, এই যে নিকট আছে সবাই গুরু মান লগ্ন আনবো 4 বিন্দু, নিচেটা কি x অক্ষের উপর না বিন্দুটা, এটা x অক্ষ, এটা কি y অক্ষ। তো আমাকে y = √x গ্রাফে x y বিন্দুটির মান নির্ণয় করো যা 4 বিন্দু থেকে কি ক্ষুদ্রতম মানে নিকটতম। ঠিক আছে, তাহলে x y থেকে 4 বিন্দু দূরত্বে গেলাম, বুঝলাম ওই সূত্র √√4 দিলাম √স্কয়ার প্লাস 4 দিয়ে কি অন্তর্ভুক্ত স্কয়ার, সেটা নাম দিলাম কি s দিয়ে। ঠিক আছে, এবার আমরা তোমার ক্যালকুলেশন তুমি বুঝতে পারবে এগুলো। আবার y সমান x, ওই যে y সমান এখানে যে y স্কয়ার সমান x এগুলো বসা দেবে। আমরা প্রশ্ন রাখি দিলাম y = √x না, y স্কয়ার এগুলো হলো x। এবার আমরা অন্তর্ভুক্ত করলাম ওই যে গুরুমান লঘুমানের জন্য তো অন্তর্ভুক্ত করতে হবে x এর সাপেক্ষে, এগুলো তো অন্তর্ভুক্ত করলাম, অন্তর্ভুক্ত আশা করি বুঝতে পারবে এগুলো। তো গুরুমান লঘুমানের জন্য হতো d/x এর মান হলো 0 না, প্রথম অন্তর্ভুক্ত 0 ওই এক সমান পেলাম 7/2 পেলাম। এটা আবার দ্বিতীয় অন্তরের মধ্যে গেলাম, মানটা বসা দিয়ে পরীক্ষা করতেছি, এটা মান 0 থেকে কি চলে আসলো বড় চলে আসলো, 0 থেকে যখন বড় চলে আসলো নিশ্চয়ই 1 সমান 7/2 জন্য দূরত্বটা কি হবে সর্বনিম্ন হবে, কেন 0 থেকে বড় তো আমার ক্ষুদ্রতম মান তো, কাজে নির্ণয় বিন্দুটা কি ওই বিন্দুর স্থানে আমরা ভাবছি। তো তাহলে 1 সমান 7/2 যেহেতু পাই গেলাম, তাহলে 1 সমানটা যদি আমরা মূল সমীকরণের মধ্যে যদি বসাই দিই y = √x, তার মানে y মানটা কি আমরা ভাবছি। আশা করি এগুলো তুমি কি পারবা। তাহলে আর 9 এগুলো আসলে ইন্টারনেট তোমার বুক পেশন, ইন্টারনেট কি তোমার বুক পেশন, ওই যে টাইপ 2 এবং টাইপ 3 শুধু বুক পেশন গুলো করলে হয়ে যাবে। এরপর সেট 3 বিদের উপর কি কি এমসিকিউ দিল সেটা দেখবা। তো গুরুমান লঘুমান থেকে তোমার ইন্টারনেট বুক পেশন গুলো করলে হয়ে যাবে, আর কি করে আমার সেই অঙ্কগুলো দেখবা।
এই যে কর্মবর্ধমান এবং কর্মহ্রাসমান ফাংশন কিছুক্ষণ আগে এটা আলোচনা করছি কর্মবর্ধমান এবং কর্মহ্রাসমান কি ফাংশন তাহলে কর্মবর্ধমান অর্থাৎ কর্মবর্ধমান ফাংশনের ক্ষেত্রে ডিওডিএক্স এর মান অর্থাৎ 0 থেকে বড় এই ডিওডিএক্স এর মান ওই শুকনো গুণ আর যদি কর্মহ্রাসমান ক্ষেত্রে ডিওডিএক্স এর মান কি 0 থেকে ছোট ওই যে স্থূল মন্দিরে হয়েছে কিছুক্ষণ আগে আমি চিত্রের মধ্যে আলোচনা করছিলাম শুধু এটাই সেজন্য আমি সূত্র হিসেবে লিখে ফেলছি এটা কর্মবর্ধমান ফাংশনের ক্ষেত্রে স্পর্শকের ঢাল ধনাত্মক চিত্র আমি আগে দেখালাম হ্যাঁ কর্মবর্ধমান ফাংশনের ক্ষেত্রে স্পর্শকের ঢাল হবে কি ধনাত্মক তো ধনাত্মক হলে ডিওডিএক্স এর মান 0 থেকে বড় হবে আর কর্মহ্রাসমান মানে ক্ষেত্রে ডিওডিএক্স এর মান হবে কি ঋণাত্মক ঢাল যেহেতু ঋণাত্মক ঠিক আছে যেমন ধরেন অঙ্ক একটা অঙ্ক করলে আমাদের সবগুলো চলে আসে তার মানে এখন দেখা যাচ্ছে তোমাদের বইয়ের টাইপ 4 তোমাদের বই যদি হিসাব করা কত টাইপ 4 একটা অঙ্ক করলেই মোটামুটি আইটেমটা হয়ে যায় কারণ প্রতিটা আইটেমের মধ্যে একটা আইডিয়া থাকার দরকার তুমি একটা অঙ্ক নিয়ে মিশালি দিছো বিদ্যালয় বক্তৃতা বা অঙ্কটা আসলো তা তুমি আটকে যাবে তো এই ফাংশনটির কোন কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কি হ্রাস পায় তা কি হলো নির্ণয় করো ফাংশনটা কি ফাংশন x সমান x কিউব মাইনাস 6x প্লাস 9x প্লাস কি 5 তাহলে কি করলাম আমরা প্রথম অন্তরীকরণ করলাম ওই যে f প্রাইম x প্রথম অন্তরীকরণটা আমরা করে রাখলাম তারপরে নিশ্চয়ই আমরা কত পেলাম 3 × x - 1 × x - 3 না সেটা দেখো তাহলে x সমান যদি আমরা 1 বসাই অথবা x সমান কি বসালে 3 বসালে তাহলে আমাদের কি প্রথম অন্তরীকরণ মানটা 0 হচ্ছে না ঠিক আছে আমরা যে প্রথম অন্তরীকরণের মান যে পেলাম f প্রাইম x সমান কত পেলাম সলিউশন করলে তুমি বুঝতে পারবা 3 × x - 1 × x - 3 তাহলে x সমান 1 অথবা x সমান 3 হলে এই মানটা কি হবে 0 হবে ডিওডিএক্স এর মান কি হবে 0 হবে না x সমান 1 x সমান 3 হলে ডিওডিএক্স এর মান হবে 0 অর্থাৎ উক্ত বিন্দু দিয়ে স্পর্শক x উপর কি হবে সমান্তরাল হবে ওই যে ডিওডিএক্স এর মান যদি 0 হয় 0 হওয়া মানে কি স্পর্শক x উপর কি সমান্তরাল তাহলে আমরা x সমান 1 এবং 3 মান যদি বাস্তব সংখ্যা কি আমরা এখন x সমান 1 এবং 3 এর মধ্যে আমরা এরকম কখনো লিখতে পারি তাহলে কি করব এই যে 0 বা 1 এই কত 2 ঠিক আছে কত 3 আমি তো পেলাম x সমান কি 1 এবং x সমান কত 3 জন্য এই অন্তরীকরণটা ডিওডিএক্স এর মান কি আছে 0 আছে মানে এই দুইটা মানের জন্য স্পর্শক x এর গেছে সমান্তরাল আছে তাহলে এখন 1 থেকে 3 এই ব্যবধানটিকে এই যে 1 থেকে 3 এই ব্যবধানটিকে আমরা এভাবে করতে পারি কিছু মান দিতে পারি 1 থেকে ছোট সকল মান আর কিছু মান 3 থেকে কি বড় আর কিছু মান 1 থেকে কত পর্যন্ত 3 পর্যন্ত 1 থেকে কত পর্যন্ত 3 পর্যন্ত মানে সকল বাস্তব সংখ্যাকে 3 ভাগে আমরা বিভক্ত করতে পারি হ্যাঁ এই জিনিসটা আমরা লিখছি x সমান 1 এবং x সমান 3 মান যদি বাস্তব সংখ্যা থেকে কারণ আমরা তো জানি বাস্তব সংখ্যাকে একটা রেখা যদি গেল যায় প্রকাশ করা কি যায় এই যে 0 1 2 হতে 3 সংখ্যা রেখা যেটা আমরা পড়ছি তাহলে বাম দিকের মানগুলো কি মাইনাস 1 কত মাইনাস 2 কত মাইনাস 3 এভাবে যাবে ঠিক আছে তাহলে 1 3 এই বিন্দু দুটি তাহলে কি হলো সকল বাস্তব সংখ্যা তিনটা ভাগে বিভক্ত হবে কিছু মান 1 থেকে কি ছোট সবগুলো চলে আসছে আর কিছু মান 3 থেকে কি বড় আর কিছু মান 1 থেকে পর্যন্ত 3 পর্যন্ত ঠিক আছে তাহলে x সমান 1 এবং x সমান 3 এই দুটি বাস্তব এই মান দুটি বাস্তব সংখ্যাকে এই তিনটি বিভক্ত করে তাহলে x এর মান যদি লেস দ্যান 1 হয় এখন x এর মান কি হবে লেস দ্যান হলে 1 হলে আমরা এখানে মনে মনে x এর মান 1 থেকে যদি ছোট হয় x এর মান যদি 1 থেকে হয় ছোট হলে মনে করি এখানে x এর মান 1 থেকে ছোট মানে একটা বসাও মনে করি x এর মান -2 বসাও তো এটাও মাইনাস এটাও মাইনাস না তোমার মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে না তোমার ডিওডিএক্স এর মান কি ধনাত্মক প্লাস হবে না সেগুলো লিখছি যে এখন x ইজ লেস দ্যান কি -1 হলে তার মানে এই অন্তরীকরণটা কি হবে 0 থেকে বড় হয়ে যাবে না তো 0 থেকে বড় হওয়া মানে কি ওই যে কর্মবর্ধমান ফাংশন না কর্মবর্ধমান কি ফাংশন ডিওডিএক্স এর মান ধনাত্মক চলে আসছে সেটা বাসা লিখলাম সুতরাং x ইজ লেস দ্যান 1 ব্যবহৃতে ফাংশন x ফাংশনটি কি ভাই বৃদ্ধি পায় আবার x এর মান যখন 1 থেকে বড় 3 থেকে ছোট মনে করো 1 থেকে বড় 3 থেকে ছোট একটা মান না মনে করো 2 1 থেকে বড় 3 থেকে ছোট একটা মান নিলাম 2 2 এর জন্য এই মানটা কি হয় এই যে 2 বিয়োগ 1 মানে 1 না 2 বিয়োগ 3 হবে -1 না তার মানে কি এই মানটা কি ঋণাত্মক চলে আসছে না ঋণাত্মক আসা মানে কি ওই যে ডাল ঋণাত্মক তার মানে কি এটা কি ক্রমক কি মান হ্রাসমান ক্রমহ্রাসমান ঠিক আছে এই পাঠে লিখলাম আবার এটার জন্য ডিওডিএক্স এর মান 0 থেকে চলে আসছে
সুতরাং এত বিপরীত ফাংশনটি কিভাবে হ্রাস হবে? আমার এক সমান 3 বিপরীতের জন্য 3 থেকে বেশি যেগুলো আছে, এখানে 3 থেকে বেশি একটা মান বসা, তার মানে কি চলবে, এটা ধনাত্মক চলে আসবে। তার মানে কিভাবে ফাংশন নেবে ক্রমবর্ধমান। সুতরাং নির্ণয় ফাংশনটি x is less than 1 এবং x is greater than 3 বিপরীতে কিভাবে বৃদ্ধি হবে, আর 1 থেকে 3 জন্য কিভাবে ফাংশনটি কিভাবে ক্রমহ্রাসমান হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কাজে এক এক নিয়মের একটা অঙ্ক করে রাখো। এই তাই প্রত্যেকের জাস্ট আমি একটা অঙ্ক করে দিলাম, একটা অঙ্ক করে রাখো। প্রত্যেকটা আইটেম দরকার তোমাদের জন্য। বই থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে টাইপ 2 এবং কত টাইপ 3। টাইপ 2 এবং টাইপ 3 ভালো করে দেখবা, আর উদাহরণ যেগুলো ইন্টারভিউ সেগুলো কি দেখবা। এরপর হচ্ছে পর্যায়কের গন্তিকরণ দেখো 9F। 9 কি F। 9F দেখো, হ্যাঁ পর্যায়ক্রম কি অন্তরীকরণ। যেমন আমাদের বইতে কতগুলো ছোট ছোট অঙ্ক আছে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। আগে আমাদের কতগুলো সূত্র আছে। এই যে e to the power x sin of bx, এটাকে সমান যদি y হয়, তাহলে প্রশ্ন হচ্ছে yn টা কত, মানে n তম দ্বিগুণটা কত। এই সূত্র হিসেবে মুখস্থ লিখতে হবে। যেটাকে আমরা দেখাচ্ছি বইতে দেখাচ্ছি dn, মানে ওরে dn, এটা অর্থাৎ যে e to the power x sin of bx। এই d মানে বুঝতে হলো এই প্রতীকটাকে, এই যে d by dx আমরা লিখি না, এই d by dx কে আমরা লিখতেছি কি এটা বড় নিজেরা। তো এই প্রতীক দ্বারা বোঝানো হচ্ছে এখানে একটা n দিছি না, তার মানে এই ফাংশনকে n বার কিনলে অর্জন করলে কি হবে। তো একটু সূত্র হিসেবে মুখস্থ লিখতে হবে। সূত্র প্রমাণ দিচ্ছি না আমি, তোমাদের বইতে প্রমাণ নেই, কথা বলতে বই সূত্র আছে। সূত্রটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a মানে x এর সহগ, b মানে এখানে sin যে bx তার x এর সহগ। মানে সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার উপরে কি n/2 ইনটু e to the power x এরপর sin of bx প্লাস n tan ইনভার্স b বাই কি a, এর মধ্যে আছে। এই প্রথম কথা হচ্ছে আগে সূত্র মুছে দিতে হবে। এরপর e to the power x cos bx হলে একক কথা, এখানে জাস্ট cos আছে আর কিছু না। a স্কয়ার প্লাস b স্কয়ার n/2 e to the power x, এখানে আমরা জাস্ট cos of bx প্লাস কি n tan ইনভার্স কি b বাই a। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই সূত্র অঙ্ক। আর এগুলো খেলাপদ্ধতির বইতে অঙ্কগুলো আছে, সূত্রটা দেওয়া আছে, পুরো কাছ থেকে দিছে। আর এগুলো তোমাদের বইতে আর সূত্র প্রমাণ নেই। প্রথম হচ্ছে সূত্রগুলো মুখস্থ লিখতে হবে। যেমন এই সূত্র কোনটা 3 নম্বরটা, আর বইতে আছে হবু খেলাপদ্ধতির বইতে। তাহলে y সমান কি e to the power 3x cos 4x, তার মানে এখানে a মানে কত 3, b মানে কত 4। সূত্র কি ওই a স্কয়ার প্লাস b স্কয়ার n/2, বুঝতেছো। এখানে a মানে 3, b মানে 4, e to the power x cos of bx plus n tan ইনভার্স কি b বাই a, তার মানে 4/3। আশা করি বুঝতেছো এগুলো। তাহলে এটা যা কথা 2 নম্বর অঙ্ক কি একই কথা। e to the power 3x কি sin স্কয়ার x না, তাহলে একটা বাইরে হাফ দিয়ে 2 দিয়ে দাও, বাইরে হাফ দিয়ে 2 দিলে কি 2 sin স্কয়ার মানে 1 মানে কি cos স্কয়ার না। তাহলে হাফ অফ কি e to the power 3x, আর হচ্ছে মাইনাস হাফ অফ e to the power x কি cos 3x। ওই দ্বিতীয় অংশ তো এই সূত্র। প্রথম অংশ তো আমাদের বইতে আছে, এটা আমরা জানবো। প্রথম অংশটা এটা, যেমন y equal to e to the power x, এটাকে n তম দ্বিগুণ হবে। তো y মানে কি e to the power x আবার a না, এটাকে দ্বিগুণ e to the power x, এখান থেকে আবার কি আসবে a আসবে। তো y2 মানে কি এটাকে আবার দ্বিগুণ e to the power x, এখান থেকে আবার একটা a আসবে না, তার মানে কি যাবে a স্কয়ার, আবার দ্বিগুণ e to the power x, আবার একটা a আসবে, তার মানে কি যাবে একই হয়ে যাবে না। তার মানে এখন ডট দিয়ে চলে গেলে তো y টা কি হবে নিশ্চয়ই e to the power x ইনটু হলো e to the power কি n, ডাইরেক্ট লিখে ফেললাম এটা, ডাইরেক্ট কি আমরা লিখে ফেলছি। আশা করি বুঝতেছো এটা বুঝছো। তাহলে হাফ অফ ওই যে e to the power কি 3x ইনটু আবার 3 to the power n, এটা করতে আসলো সেটা দেখালাম। আর ওটা তো ডাইরেক্ট সূত্র 2 3, ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট কি অঙ্ক। আশা করি বুঝতেছো। এবার আসো 1 নম্বর অঙ্ক, আর কি ইম্পর্টেন্ট অঙ্ক এটা।
তাহলে 1 নম্বর অঙ্কটা কি দেখো, ওই যে প্যারামেট্রিক ইকুয়েশন যে আমরা পড়েছিলাম, প্যারামেট্রিক ইকুয়েশন অন্তরীকরণ অঙ্ক x সমান a, এটা আমরা আগেও করছিলাম গত ক্লাসে, a ইনটু থিটা প্লাস k sin থিটা, প্রশ্ন দেখা পাওয়া গেল থিটা প্লাস k sin থিটা, আরটা কি a ইনটু 1 মাইনাস k cos থিটা। তোমার সময় হঠাৎ দুইটা না, তো আমরা গত ক্লাসে বলছিলাম না, এগুলো প্যারামেট্রিক ইকুয়েশন অঙ্ক, উভয় সমীকরণের নিচ নিচ প্যারামিটার সব কিছু কি হলো অন্তরীকরণ করো, তারপর একটা একটা ভাগ করো। মানে প্রশ্ন কি, যদি x সমান এত y সমান কি হয়, এত হয়, তো কিভাবে লিখতে হবে ভালো করে দেখো, ডি স্কয়ার y বাই dx স্কয়ার মানে দ্বিতীয় অন্তরীকরণ। তাহলে সলিউশন করো, dx কত হতো dd টা a, dx হইলো 1 sin থিটা হইলো হতো cos থিটা, তাহলে dy বাই dd টা a 1 হইলো 0, cos থিটা হইলো মাইনাস sin থিটা, ঠিক আছে, ক্যালকুলেশন করলাম a sin থিটা ইঙ্গিত দেওয়া আছে। সুতরাং আগে ডিউ dx বাইর করো, তো ডিউ dx মানে কি, এটাকে এটা দিয়ে ভাগ করা, এটা আমরা গত ক্লাসে করছিলাম, a sin থিটা a ইনটু 1 প্লাস k cos থিটা, a কাটা 1 প্লাস cos থিটা মানে কি 2 cos ka 3/2, sin থিটা মানে কি 2 sin থিটা বাই 2 cos of k 3/2, 2 টা কাটা, দেখো সলিউশনটা করো, cos একটা আর একটা sin বাই cos মানে কি sin of কত থিটা বাই 2, এটা ভালো করে বুঝবা, এতদিন আমরা পাইলাম এটা কি পাইছি যে du বাই dx প্রথম অন্তরীকরণ, কিন্তু আমাদের বাইরে কি দ্বিতীয় অন্তরীকরণ d স্কয়ার বাই dx স্কয়ার। তো এই করার পর এই মূলটা কোন জায়গায় হবে সেটা আমি বলে দিচ্ছি, দেখো এগুলো আমি মুছে দিই। তো সুতরাং এরপর তুমি লিখবা, আমি এখানে লিখছি সুতরাং কি d স্কয়ার বা হতো dx স্কয়ার, তাহলে এটাকে কি করব দ্বিতীয় অন্তরীকরণ, হাসাও কে x যাও কে, কিন্তু তো tan তো নলি কি সেকেন্ড স্কয়ার না, আবার বললে কি ওই থিটা বাই 2 থেকে কি আসবে, হাফ আসবে না, তাই দেখো এখন তো থিটা আমি তো করতেছি x সাপেক্ষে, তার মানে আমার থিটাকে আবার লিখতে হবে না, এই জায়গার মধ্যে উল্টা করে থিটাকে যদি আবার x সাপেক্ষে করি dd বা হতো dx, এই পুরোটা এই জায়গায় অনেকে dt বাই dx আর দেবে না, dt বাই dx অনেকে আবার কি না দিয়ে চলে যেতে পারো। অর্থাৎ যেমন আমি তোমাকে যদি বলি এই দেখো y ইকুয়াল টু sin x, x সাপেক্ষে নিয়ে ধরো, তাহলে কি cos x না, x সাপেক্ষে করলে, কারণ আমি যদি বলি sin থিটাকে অন্তরীকরণ করো x সাপেক্ষে, যেখানে থিটাটা হচ্ছে তোমার ওই যে x এর ফাংশন, তাহলে তুমি অঙ্কটা কি করবা, এই যে dy হতো dx, আমি যদি বলি x সাপেক্ষে নিয়ে ধরো sin থিটাকে অন্তরীকরণ cos থিটা হবে না, আবার থিটা লিখতে হবে না, থিটা বাই dx, যদি থিটা যদি x এর ফাংশন হয় সেটাই দিই। তাহলে এটা তো ছিল আমাদের এই যে dy dx ছিল, dy মানে y না, আমি তো থিটা সাপেক্ষে হইতেছি না, আমি যদি এটা dy বাই dt টা লিখতাম তাহলে আমার tan থিটা অন্তরীকরণ কি sec cos থিটা, আবার বলি কি হাফ, এতদিনের মধ্যে শেষ, কিন্তু আমি করতেছি কি x সাপেক্ষে, এই x সাপেক্ষে, তো নিচে আবার থিটা কে লিখতে হবে dt বা হতো dx, কারণ আমাকে প্রশ্ন মধ্যে বলছে কি d স্কয়ার বাই dx স্কয়ার বের করো, মানে দ্বিতীয় অন্তরীকরণটা বের করো, বুঝছো, এই এখন ভাবো তুমি এই মূলটা হইতে পারে, এরপর আসো হাফ সেকেন্ড স্কয়ার, এই dt বাই dx এর মানটা বসাবে এখান থেকে, এটা কি dx বাই dt মান দেওয়া আছে না, এটা উল্টে দিলে dt বাই dx কি হবে, এই মানগুলো নিচে চলে যাবে, মানে 1 বাই a ইনটু 1 প্লাস k cos থিটা, এখন ভাববা 1 প্লাস cos থিটা মানে কি 2 cos ka 3/2, তোটা কি প্লাস এর সিটের মধ্যে কি করে দেওয়া আছে, আশা করি বুঝতে দেখলো। এই একদম অঙ্ক, এই অঙ্কটা ভেরি ভেরি বড় অঙ্ক, কত নির্ভর অঙ্ক 1 2 3, আশা করি একটা পারার কথা, সাইড এগুলো করে দেওয়া আছে, এগুলো ভাবা। এরপর অঙ্ক আছে যে এই যে টি দেখো sin x কে আমরা n বার অন্তরীকরণ করলে কি হবে, এগুলো আমাদের সূত্র, মনে করো y ইকুয়াল টু sin of x যদি হয় y1, y মানে কি বুঝছে, yn বুঝছে n মানে বুঝছে এটাকে n বার অন্তরীকরণ হবে, সূত্র হচ্ছে l over n sin of
n ফাইভ বাই টু প্লাস কি এক্স, n ফাইভ বাই টু প্লাস কি এক্স, সূত্র দেওয়া আছে, সূত্র এগুলো মুখস্থ লিখতে হবে, কোনো কোনো বই এগুলো প্রমাণও আছে। তাহলে এটাকে আমি ওয়াই এন না রাখি, আমি অনেক সময় এই ডিএন লিখলাম মানে সেটা বাদ দেয়, এটা অর্থ হচ্ছে সাইন অফ এক্স কে n বার অন্য লিখবে, তো কি এত বলেন সাইন অফ ওই এটার মেন n বাই টু প্লাস কি এক্স, আর এখানে যদি কস থাকে কথা একই, এটা বলেন এখানে জাস্ট কস হবে আর কিছু না, কস অফ n বাই টু প্লাস কি এক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি সূত্র, এই দুটো সূত্র অঙ্ক, যেমন সাইন কিউব এক্স, তো সাইন কিউব এক্স সূত্র আমরা জানি না, সাইন কিউব এক্স ইকুয়াল টু 1 বাই 4 ইনটু 3 সাইন মাইনাস কি সাইন কিউব এক্স, এই সূত্র বসাতে চাচ্ছি না, ওই মানে কি ওই যে সাইন এর যে সূত্র এটা মুখস্থ বসাই দিলাম, এটা তো বলেন এখানে মানে তো তোমার ওই যে তোমার এই যে 3, ঠিক আছে, ওই যে 3 sin x মাইনাস কি sin কি প্লাস x, তো 3 তে আছে sin n বাই 2 প্লাস কি x, আশা করি বুঝছো তো, মাইনাস sin 3x, তো 3x এর মধ্যে এখানে আছে না 3 আছে না, 3 দুবার n, এটা আগে চলে আসলে sin n বাই 2 প্লাস কি x, অন্যভাবে কত সূত্রগুলো একই হতা, আশা করি বুঝতে পারবো, যেমন 3 4 এগুলো একই হতা, তাহলে sin এবং cos গুণ হিসেবে আছে না, তো গুণ হিসেবে তাহলে বাইরে হাফ দিয়ে দিলাম 2 দিলাম, তো 2 দেওয়ার পর ওই যে 2 sin cos b সূত্র কি sin a প্লাস b প্লাস sin কি a মাইনাস b, এবারে সূত্র ইউজ করে দিলাম, sin 5x অন্য হলো কি 5x, এখানে a মানে 5 ওই আর দোয়ার n sin of n বাই 2 প্লাস কি x, জাস্ট তো সূত্র দিলাম প্রয়োগ করলাম, ঠিক আছে, তো 3 4 কি একই কথা, যেমন 5 নম্বর অঙ্ক, তাহলে এগুলো সূত্রগুলো আগে দেখতে হবে, সেট করে সূত্র দেখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট হবে কিন্তু। 5 নম্বর অঙ্কটা কি y ইকুয়াল টু কি sin inverse তো হোল স্কয়ার হইলে আমাকে কিভাবে লিখতে হবে y টু 0, এটা অর্থটা কি, এই মেথডটা কত বই দিয়েছে, এই মেথডটা y টু 0, এটা অর্থটা বুঝো, দ্বিবার অন্তর করে x সমান 0 বসাই দাও, দ্বিবার অন্তর করে x সমান কি 0 বসাই, তার মানে আমার সেটার মধ্যে ছিল এই মেথডটা, যারা এই অঙ্কটা পারছিল তারা অঙ্কটা পারবা, এই কথা সব বই দিয়েছে এটা, তো y টু 0 বলতে কি বুঝাই সেটা বুঝাইলাম, তার মানে দ্বিবার অন্তর করে x সমান বসাই দাও 0 বসাই দাও, যেমন সেটা অঙ্ক সরে নমন দেওয়া আছে, তাহলে একটা করে দিব, তাহলে আমরা এটাকে একবার অন্তর করি, y কোন হলো y1, তাহলে x কোন হলো প্লাস x, আবার sin x অন্তর করি কি sin মানে কি 1 বাই রুট ওভার মাইনাস কি x স্কয়ার, এরপর লম্বন সাথে বর্গবৃত্ত হয় এদের মধ্যে y1 ইনটু রুট ওভার কি 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কি 2 sin ইনভার্স কত x, এটা না এবার রুট ইনটু বর্গবৃত্ত রুট তুলতে হবে, তো y স্কয়ার ইনটু 1 মাইনাস কি এত, তো বর্গবৃত্ত ট্রু না, এটাকে বর্গবৃত্ত স্কয়ার হবে না, স্কয়ার হওয়া মানে কি এটা আবার সমান y, শুধু করে ওর থেকে মানগুলো পাঠা যাবে, কি করছি যে বর্গ করছি যে কি করছি যে বর্গ করছি, ঠিক আছে, বর্গ হইলাম, তো বর্গ হইলে ডবল স্কয়ারটা হবে না, তো হোল স্কয়ার মানে কি y, শুধু করে মানটাকে পাঠা দেবে, তো এখন অন্তরীণ ধরবো, কারণ আমাকে দ্বিতীয় অন্তরীণ লিখতে হবে, তো এখন ইনটু করো, তাহলে এটাকে অন্তরীণ করো u dx of b, এটাকে অন্তরীণ হতো 1 করে 0 ছিল হতো মাইনাস প্লাস x প্লাস b ইনটু dx of u y স্কয়ার মানে হতো twice y1, এই y স্কয়ার দিলে হতো কত twice y না, আবার y কি হলো y2, মানে u dx of b প্লাস b into dx of u, আচ্ছা বুঝছো তো y স্কয়ার দিলে হতো কত 2y1, আবার y কি হলো y2 ইকুয়াল টু হতো 4, y কি হলো হতো y1, ও কত থেকে 2y দ্বারা ভাগ করতে, ও কত 2y দ্বারা ভাগ করতে, তাহলে কি হবে এখানে মাইনাস x y1 প্লাস 1 মাইনাস x স্কয়ার ইনটু হতো y2 ইকুয়াল টু 2, কত ভাগ করছি 2y1 দ্বারা কি করছি ও কে ভাগ করছি, ও কে 2y দ্বারা কি ভাগ করলাম, ঠিক আছে, এবার কি বসাইতে হবে 1 সমান 0 বসাইয়া, আমাকে যেহেতু বলছে y2 0, মানে 1 সমান বসা হন 0 বসা, 1 সমান 0 বসাইলে তাহলে এটা 0, এটা 1 মাইনাস 0 ইনটু হতো y2 ইকুয়াল হতো 2, তার মানে y এর মান কত পেলাম 2 পেলাম না, যেটা আমি 1 সমান 0 বসাইছি সেটা তার সিম্বলটা হচ্ছে এই যে y2 0, তার মানে y2 0 সমান কত পেলাম 2 পেলাম, তো আমরা বলছি এই মেথডটাই কত দিয়েছিলাম বুঝ দিয়েছিলাম, ঠিক
ঠিক আছে? যারা এটা পারছিল, এটা আমি গত বছর ক্লাসে করছি, যারা এটা পারছিল তারা এটা পারবে। 7 নম্বর অঙ্ক কি? একনিমের অঙ্ক, যেমন 7, 8 এগুলো প্রায় সেম দেখাচ্ছি আমি। তাহলে তোমার 7 নম্বরটা কি? ওইগুলো ওয়ানটা কি? x প্লাস বলি y এর নির্ণয় করো। x প্লাস হলো y নির্ণয় করো। y মানে n বার অন্তিম করো। নিশ্চয়ই এটাকে আমি জাস্ট এভাবে লিখতে পারি, এই যে x প্লাস কোনটা কি? -1। y মানে কি? x ওভার n, n x ওভার কি? n -1। y2 মানে কি? তাহলে পাওয়ারটা আবার আসবে, তারপরে এখানে কিছু একটা 1 ছিল, এই যে n, তারপরে এই যে -1 আবার পাওয়ার আসলো, x প্লাস কত? -3। y3 মানে কি? এরকম তুমি 3 বার পর্যন্ত করো, আবার পাওয়ারটা আসবে, তার মানে x প্লাস কত? -4। এরকম তুমি ডট দিয়ে দিতে পারবা। মানে তুমি এখন সিদ্ধান্ত দিতে পারবো y n। দেখো এটা যদি 3 থাকে, মাইনাস কয়টা? 3টা না? যদি n থাকে তাহলে মাইনাস কয়টা হবে? n বিন্দু হবে। এবার কি 1 2 3, তার মানে কি ফ্যাক্টর 3 না? নিচে n হলে যে ফ্যাক্টরিয়াল কি হবে? n হবে। এখান থেকে আমরা সূত্র বানাতে পারি ফ্যাক্টরিয়াল। এদিকে হবে ফ্যাক্টরিয়াল x প্লাস কি? নিচে n প্লাস 1 হবে। এদিকে 3 থাকলে কি হয়? 3 প্লাস 1, তার মানে কি 4 হচ্ছে না? তাহলে এখানে n থাকলে কি হবে? n প্লাস 1। সেটাই সূত্র দিই, সেটা তো করছি, আর তো কিছু না। ঠিক আছে? ওই যে -1 ফোর্টি পারেন ফ্যাক্টরিয়াল n, এটা নিচে চলে গেলে x প্লাস কি? n প্লাস 1। যেমন অঙ্কের জন্য মাঝে মধ্যে এগুলো আমরা কি সূত্র দিলাম, প্রয়োগ করলাম। ঠিক আছে? তুমি সেরকম তুমি এগুলো পারবা। কত নম্বর? 8 নম্বর। যারা করতে চাও এগুলো তুমি পারবা। 8 নম্বরটা। এরপর 9 নম্বরটা দেখো, এত এর এত মন্দ ওই এত সমানে এত কোটি মানে মানে 1/2 একটা মানে বিশ করলাম, ওই সংক্ষিপ্ত অংশে মনে কথা বললাম। এখন দেখো এখন ডাইরেক্ট সূত্র প্রয়োগ করছি, ওই যে 1/x এর ওই আগের অঙ্কটা, তার মানে ওই 7 নম্বর অঙ্কের সূত্র হিসেবে সরাসরি প্রয়োগ করে ফেলছি। এটা না হয় অঙ্কগুলো বড় হয়ে যাচ্ছে। 7 নম্বর অঙ্কটা যেটা আমি ব্যাকেন্ড লিখছি এমসিকিউর জন্য সরাসরি সূত্র, এই সূত্রটা সরাসরি গেলাম, প্রয়োগ করলাম। তো 10 নম্বর অঙ্ক একই নিয়মের অঙ্ক, তার মানে এটা যেহেতু হরের মধ্যে 3টা উত্তর দেখা, তার মানে 3টা অংশ হবে, তার মানে এখানে আংশিক মনে হবে। আংশিক মনে করার পর ওই 7 নম্বর সূত্র সরাসরি গেলাম, প্রয়োগ করলাম। তো তোমরা যারা করতে চাও, আমি ইঙ্গিত দেওয়া আছে 10 11 12 এগুলো তুমি কি করতে হবে। আর সেট 3 এগুলো সব আমি ইন্ডিয়ার ভোকেশন গুলো করি। সেট 3 ইন্ডিয়ার কি ভোকেশন। আর বিগতের প্রশ্ন ওই যে 1 2 এগুলো কি গত বছর বিগতের প্রশ্ন কি আসলো, এক মিনিট ভালো করে দেখবা। হ্যাঁ, বিগতের প্রশ্নগুলো দেখবা 1 2, ঠিক আছে, 3 4 5 দেখো এগুলো ইন্ডিয়ার ভোকেশন। 4 5 এগুলো ইন্ডিয়ার কি ভোকেশন। 4 5 এগুলো ইন্ডিয়ার ভোকেশন। এবং তোমাদের কাজটা কি সেটা আমি বুঝাচ্ছি। তোমাদের কাজটা হচ্ছে কি, এই যে পর্যায়ক্রম অন্তরীকরণ 9 মতো এফ, হ্যাঁ উদাহরণ অঙ্ক যেগুলো আছে সেগুলো দেখবা। এখানে অর্থাৎ বইয়ের যে ভোকেশনাল অঙ্কগুলো আছে এগুলো ভালো করে দেখবা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 5, টাইপ কত 5 অক্ষরপত্র বইয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ 5। হ্যাঁ তাকে বাকি ভোকেশনগুলো করবা, কিন্তু টাইপ 5টা একটু কি দেবা, ভালো করে করতে দেবা। টাইপ 5 এবং টাইপ 6 এর অঙ্কগুলো আমার সেটার মধ্যে আছে। তো টাইপ 5 এর অর্থাৎ এগুলো সবগুলো ইন্টার ভোকেশন, সবগুলো ইন্টার কি ভোকেশন। মাঝে মধ্যে এখান থেকে ইন্টার ভোকেশন থেকে একটা অঙ্ক হুবহু চলে আসতে পারে। সেই জন্য ইন্টার ভোকেশনগুলো না করলে কিন্তু তুমি ভুল করবা। এরপর টাইপ টাইপ 2, হ্যাঁ টাইপ 3, বাকি ইন্টার ভোকেশনগুলো দেখো। আর টাইপ 5টা সবচেয়ে কি ইম্পর্টেন্ট। তো তোমরা 9F পর্যন্ত করো। হয়তো আমার আরো কিছু একটু বাকি আছে 9A, হয়তো আমি আর আধা ঘন্টা হয়তো আরেক ক্লাসে না হয় করে দেখাই দিলাম। তো তোমরা আমাদের এগুলো করো। তাহলে আজকে আমরা কি কি করলাম, ওদিকে লিমিট করলাম, তারপর গুরু মান লঘু মান গুরু করলাম, এরপর কি
পর্যায়ক্রমে কি অন্তরীকরণ। ঠিক আছে, এই তোমরা আগে এগুলো শেষ করো, অত সামনে আমার আরো আধা ঘন্টার মতো মনে লাগবে। যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। আজকে ক্লাস হচ্ছে এতটুকু বিন্দু।